ঠিক আছে, যাও। ওয়েট। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের ম্যানেজমেন্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। ম্যানেজমেন্ট ক্লাস শুরুর আমাদের যে টাইমটা দেওয়া ছিল 6টার সময়। তো অনেকেই তোমরা বলেছো যে 6টা, যেহেতু আজানের টাইম, আজান দিয়েছে প্রায় 6টা 5 মিনিট আগে। তো আমরা নামাজের কথা চিন্তা করে আমরা হচ্ছে এবার থেকে আমাদের যে লাইভ ক্লাসটা হবে তোমাদের জন্য, তোমাদের এই যে বিজনেস স্টাডিজ শিওর শর্ট কোর্সের যে লাইভ ক্লাসগুলো, এটা আমরা 15 মিনিট পরে শুরু করব। তার মানে হচ্ছে 6টা 15 থেকে। ঠিক আছে, যাতে আমাদের যে আজানের পরে নামাজ শেষ করে তোমরা যেন সবাই জয়েন করতে পারো, এজন্য। ঠিক আছে। তো তোমরা হচ্ছে সবাই দ্রুত জয়েন করে যাও। আমি আজকের ক্লাস শুরু করে দিব, এবং আজকে আমাদের প্রথম ক্লাসটাই হবে হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা। আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার ফার্স্ট ক্লাস যেটা, সেটা আজকে শুরু হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আমরিন ইসলাম। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমাদের সবাই জয়েন হয়ে যাক যারা আছে আমাদের কোর্সে। আমরা সবাইকে জয়েন করি, তারপরে আমাদের ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, আমাদের গ্রুপে আমরা দিয়ে দিয়েছি, এবং সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাচ্ছে। সবাই জয়েন করলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ ভাইয়া, নাম পরিচয় সবই দিব। তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও, এরপরে হচ্ছে আমি নাম পরিচয় দিয়ে তারপরে হচ্ছে ক্লাস শুরু করে দিব। সাউন্ড কম। ঠিক আছে, সাউন্ড আস্তে আস্তে বেড়ে যাবে, সমস্যা নাই। আমি ধীরে, মানে আস্তে আস্তেই বলতেছি। ধীরে ধীরে সাউন্ড আস্তে আস্তে বেড়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের সবাইকে জয়েন করেছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই, যেহেতু লম্বা একটা ক্লাস। তো আমরা শুরু করি। শুরু করার আগে আমি আমার পরিচয় দিব, দিয়ে তোমাদের সাথে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, তোমাদের ব্যবসা শিক্ষা সাপ্তাহিক ক্লাসগুলো হ্যাঁ অবশ্যই বাড়ানো হবে। এটা হচ্ছে তোমাদের জন্যই ইফেক্টিভ হবে, যেহেতু তোমাদের জন্য যাতে ইফেক্টিভ হয়, এবং তোমরা যাতে আমরা পড়ানোর পরে পড়াটা সুন্দর মতো কাভার করতে পারো। মানে আমরা একটা প্রতি সপ্তাহে কিন্তু দেখো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস রাখতেছি, এবং এমন ভাবে রাখতেছি যাতে তোমরা ওই যে টপিকটা আমরা কভার করছি ওই টপিকটা সহ, এবং আমরা তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে স্লাইড, আমরা যে স্লাইডে ক্লাস নিচ্ছি, এই যে স্লাইডও দিচ্ছি, এবং ক্লাসের শেষে বা মানে
ক্লাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা কি দিচ্ছি তোমাদেরকে লেকচার শিট। তো তোমরা এই লেকচার শিট প্লাস হচ্ছে স্লাইড কভার করবা, করে আমরা যতটুকু পড়াচ্ছি এটা কভার করার পরে ওখানে কিছু প্র্যাকটিস থাকবে, ওইগুলো কমপ্লিট করতে আসলে একটু সময় লাগে। এই জন্য তোমাদের কথা চিন্তা করেই আমরা হচ্ছে সপ্তাহে ক্লাসগুলো একটু কম কম রেখেছি, যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে জুনে। আমরা পরবর্তী মানে তোমাদের যে নতুন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা তো জুনে, তো এই জন্য আমরা আমাদের যে রুটিনটা সেভাবে তৈরি করেছি। এখন তোমরা যেহেতু বলতেছো এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, করে দেন হচ্ছে আমরা আমাদের যে শিডিউল টাইম সেটা আমরা চেঞ্জ করব। সেটা হচ্ছে তোমাদেরকে এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যে গ্রুপ আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা দেওয়া আছে ওই গ্রুপে, এবং হচ্ছে পাশাপাশি তোমরা আমাদের যে এই যে ফেসবুক পেজ, যেটা প্রাইভেট গ্রুপ, ফেসবুক পেজ না, প্রাইভেট গ্রুপ যেটা আছে আমাদের বিজনেস স্টাডিজ শিওর শর্ট কোর্সের, এখানেও আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে এখন কি হচ্ছে বা কখন কোন ক্লাস এবং ক্লাসের শিডিউল। এবং তোমাদের উদ্দেশ্যে আরো একবার বলি যে আমাদের কিন্তু এই যে ক্লাস, যেটা শিডিউল ক্লাস আমরা নিতাম 6টার সময়, এটা কিন্তু একটু টাইমটা চেঞ্জ হবে, যেহেতু 6টার সময় হচ্ছে আমাদের নামাজের বিরতি চলে আসে। আমরা এবার থেকে 6টা 15-তে শুরু করব। 6টার সময় যেহেতু নামাজের বিরতি, এখন 6টার পরিবর্তে আমরা 6টা 15-তে শুরু করব আমাদের এই যে ক্লাসগুলো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তোমরা তাহলে ক্লাসে সবাই জয়েন হয়েছে মোটামুটি। আমরা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের যে ক্লাসটা সেটা সম্পূর্ণ শুরু করে দিব। এবং তোমরা একটু জানাও যে সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি শুরু করব। তোমরা একটু এখন জানায় দাও যে ক্লাস আমার যে সাউন্ডটা এটা ক্লিয়ার আছে কিনা, তাহলেই আমি হচ্ছে আমার ক্লাসটি এখনই শুরু করে দিব। হ্যাঁ, একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, আমরা শুরু করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আমি তোমাদের সাথে থাকবো ইমামুল রিয়াদ। এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যে পুরা বিষয়টা এটা আমি তোমাদের সাথে দেখব, এবং তোমাদের যে কোনো সমস্যায় আমি সবসময় তোমাদের পাশে আছি। ইনশাল্লাহ তোমরা তোমাদের যে এসএসসি পরীক্ষা এবং পাশাপাশি এইখান থেকেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্ন আসবে, তো কিছুটা অ্যাডমিশনেরও সহযোগিতা পেয়ে যাবে পাশাপাশি, এবং এইচএসসিতে তো ভালো রেজাল্ট হবেই। তো আমি ইমামুল রিয়াদ আছি তোমাদের সাথে। ফিনান্স বিভাগে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমার যে সি ইউনিটের মেরিট পজিশন 237তম ছিল, এটা লেখাই আছে, সমস্যা না। তো তোমাদের জন্য যেটা বলবো যে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করবে, এবং আমি যে যে স্লাইডটা কভার করব এবং আমার পরবর্তী যে ক্লাস আসবে সেই ক্লাসের আগে তোমাদের যে টপিকগুলো আমি পড়াবো সেই টপিকগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে, এবং তোমাদের যে লেকচার শিটটা দিব সেই লেকচার শিটে সেই অধ্যায়, আমরা অধ্যায় ভিত্তিক লেকচার শিট দিব, সেই লেকচার শিটটা তোমরা সম্পূর্ণ করে ফেলবে। তাহলে কি হবে, তোমাদের প্রত্যেকটা উইকে তোমাদের এই যে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেই চ্যাপ্টারগুলো কিন্তু সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু পরবর্তীতে আবার এই পড়াগুলো তোমরা যদি জমিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে গিয়ে প্রেসার হয়ে যাবে। তো তোমরা হচ্ছে আমরা যেভাবে যতটুকু কভার করব সেটাই তোমরা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। যেহেতু আমরা বলতেছিলাম যে আমাদের প্রথম চ্যাপ্টার ব্যবসায়ের মৌলিক ধারণা, আজকে এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যবসার মৌলিক ধারণার শুরুতেই আমরা একটু দেখি ব্যবসায় কি। ঠিক আছে, অনেকে বানান লিখে যে ব্যবসা, এটা কিন্তু মাথায় রাখবে যে এটা, হ্যাঁ, ব্যবসা না, এইটা না, এই বানানটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, এইটা না কিন্তু, এটা কিন্তু অনেকেই ভুল করে। তো আমাদের যেটা বানানটা কিন্তু ইয়া আছে শেষে, এটা মনে রাখবে। এটা কিন্তু অনেকেই ভুল করে, ব্যবসা উচ্চারণ যেহেতু ব্যবসা সেহেতু অনেকে ইয়াটা দেয় না, এটা মনে রাখবে, না হলে এটা এই ভুল করলে কিন্তু এক মার্কে যে প্রশ্ন দিবে সেখানে কিন্তু 0 দিয়ে দিবে তোমাকে। তো আমরা একটু দেখি ডেফিনেশন দেখেই আমরা শুরু করব। ব্যবসায়ী কি বলছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এখন তুমি কিন্তু তোমার আশেপাশে অনেকগুলো প্রতিষ্ঠান দেখবে, অনেক প্রতিষ্ঠান তোমার আশেপাশে থাকবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার হচ্ছে
গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু তুমি দেখতেছো, কিন্তু সবাই কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয় না। যেমন আমি যদি বলি যে তোমার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুলটি আছে, সেই প্রাইমারি স্কুলের উদ্দেশ্য কি? সেই প্রাইমারি স্কুল কি কোনো মুনাফা করে তোমার কাছ থেকে? সে কিন্তু কোনো মুনাফা করে না। কিন্তু একটা ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি যদি তোমার বাসার পাশের সিম্পল মুদি দোকানটার দিকেও তাকাও, সেও কিন্তু তোমার কাছে কিছু বিক্রি করে মুনাফা অর্জন করতেছে এবং সেই টাকা দিয়েই কিন্তু তার পরিবার চলতেছে। তো ব্যবসায় মূলত কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে তুমি কার্যক্রম পরিচালনা করলে, এখন কার্যক্রমটা কেমন হইতে হবে? অর্থনৈতিক, মানে তুমি যে কাজটা চালাবে সেই কাজটা যেন অর্থের সাথে সম্পর্কিত হয়, তোমার কাজের সাথে যেন অর্থ সম্পর্কিত থাকে। এই ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডকে আমরা কি বলতেছি? ব্যবসায়। এটাই কিন্তু ব্যবসায়ের সংজ্ঞা, এবং এটা কিন্তু 1 মার্কের প্রশ্নে কিন্তু তোমাদের আসবে সৃজনশীলে। প্রতি বছরই মোটামুটি এই ব্যবসায় কাকে বলে এটা কিন্তু আসে। এতটুকু লিখলে 1 মার্ক কনফার্ম। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ব্যবসায় তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমাদের ব্যবসায় কি। আমরা তাহলে একটু নেক্সট স্লাইডে চলে যাই। ঠিক আছে, এখন নেক্সট স্লাইডে তো আমরা আসলাম। এখন ব্যবসায়ের যে প্রকারভেদ, 3 প্রকার, এটা হচ্ছে ব্যবসায়ের কিসের উপর ভিত্তি করে হচ্ছে এই প্রকারভেদটা করা হয়েছে? এই যে ব্যবসায়ীতে আমরা লিখলাম যে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, এই যে 3টা বিষয়, এই 3টা বিষয় কিন্তু আমাদের এই পুরো ব্যবসায়কে কিন্তু ডিফাইন করে। ব্যবসায় যেটা লিখলাম আমরা, যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করব, সেটা কোন উদ্দেশ্যে? মুনাফার উদ্দেশ্যে। এখন এই যে 3টা কাজ আছে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, এই 3টাই কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। এখন আমরা এটা পরবর্তীতে আরো ডিটেইলে জানবো, কিন্তু এখন শিল্প কি? এখন শিল্প কি? শিল্পটা হচ্ছে, শিল্পর একটা উদাহরণ দিব জাস্ট, কিন্তু এই শিল্পকে আমরা পরবর্তীতে আরো ভেঙে বড় করে বিশ্লেষণ করে আমরা পড়ব। আপাতত শিল্প আমরা হচ্ছে পোশাক শিল্পের নাম শুনেছি, সবাই কিন্তু পোশাক শিল্পের নাম শুনেছি, তাই না? তো এই পোশাক শিল্প, একটা গার্মেন্টসে কি হয়? পোশাক তৈরি করা হয়, এবং এই পোশাকটা কিভাবে তৈরি করা হয়? প্রথমে কিন্তু কাঁচামাল হিসেবে কিন্তু কাপড় গার্মেন্টসে আসে, তারপরে কিন্তু সেটা কি হয়? পোশাকে পরিণত হয়। তো এটা কিন্তু আমাদের শিল্প। এই শিল্পের এই কাজটা কেন করা হয়? ওই যে গার্মেন্টসে এই কাজটা কেন করা হচ্ছে? গার্মেন্টসে ওই যে কাপড় কিনে নিয়ে এসে কাপড় কিনে নিয়ে এসে তারপর সেখান থেকে পোশাক তৈরি করবে, এবং এই পোশাক বিক্রি করে তারা কি করবে? মুনাফা করবে। মুনাফা করে প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদেরকে বেতন দিবে, কর্মচারী যারা আছে তাদেরকে বেতন দিবে, এবং প্রতিষ্ঠানের যারা তোমার প্রতিষ্ঠাতারা যারা ছিল তাদেরকেও কিন্তু তারা, এই যে তারা তাদের যে ইনভেস্ট করছে টাকা, সেখান থেকে তারা মুনাফা নিবে, নিয়ে তাদের যে ব্যক্তিগত জীবন আছে সেখানে ব্যবহার করবে। তো এটা কিন্তু আমাদের শিল্প হয়ে গেল। বাণিজ্য কি? এই দেখো, এই শিল্পে যে পোশাকটা তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো? গার্মেন্টসে। এখন তোমার বাড়ি কি গার্মেন্টসের পাশে? সবার বাড়ি কিন্তু গার্মেন্টসের পাশে না। এখন এই পোশাকটা যদি গার্মেন্টসেই থেকে যায়, উৎপাদন করার পরে তোমাদের যে পোশাক, আমি এই যে আমি যে শার্টটা পরে আছি, এটা কিন্তু গার্মেন্টসে উৎপাদিত হয়েছে, সেখান থেকে এইটা যদি গার্মেন্টসই থেকে যায়, তাহলে কি হবে? এই পোশাকটা কিন্তু আমার পর্যন্ত আসবে না। তো আমরা কি করব? বাণিজ্যটাকে ইউজ করব। ইউজ করে কি করব? বাণিজ্য আমাদের কি করে? এই গার্মেন্টস থেকে এই তোমার কাছে আসা পর্যন্ত যে কাজটা করে, এটা কিন্তু এই বাণিজ্যের কাজ। এটাকে এটা কেন করা হয়? এখন দেখো, যারা এই টোটাল কাজটা করতেছে, গার্মেন্টস থেকে পণ্য নিয়ে এসে তারপরে খুচরা মুদি দোকানে দিচ্ছে, দেওয়ার এই যে প্রসেসটা, এর ভিতরে যে মানুষজন বা যে প্রক্রিয়া অন্তর্ভুক্ত, সেখানেও কিন্তু তারা এই যে কার্যক্রমগুলো কেন করতেছে? মুনাফার উদ্দেশ্যে। তারাও চায় যে একটু মুনাফা করব এই এখান থেকে পণ্য নিয়ে ওখানে পাঠানোর মাধ্যমে। আর প্রত্যক্ষ সেবা কি? বাসার পাশে তোমরা সেলুনে সবাই চুল কাটাও, তো এই সেলুনে যিনি চুল কাটায় তিনি আমাদেরকে কি দেয়? কোনো প্রোডাক্ট দিয়ে দেয়? সেলুনে গেলে তোমাকে কি কোনো প্রোডাক্ট দিয়ে দেয় যে এটা দেখা যাচ্ছে, এই প্রোডাক্টটা তুমি নিয়ে যাও? এরকম কোনো প্রোডাক্ট কিন্তু দেয় না। সে আমাদেরকে কি দেয়? সেবা দেয়, প্রত্যক্ষ সেবা। তোমার চুল দাড়ি কেটে দেয়। তো এই যে সেবাটা, সে এই সেবাটা কেন করতেছে? মুনাফার উদ্দেশ্যে। তার কিন্তু এই যে কিছু ইকুইপমেন্ট দরকার হয়, শেভ করার জন্য তোমার হচ্ছে ক্রিম, তারপরে চিরুনি, কাঁচি, এই ধরনের কিন্তু কিছু ইকুইপমেন্ট তাদের দরকার হয়।
এইগুলো সে কিন্তু ইউজ করে করে আলটিমেটলি কি করে তোমার কাছ থেকে মুনাফা অর্জন করে। ঠিক আছে, তো এই যে তিনটা কাজ আমরা দেখলাম, এই তিনটাই কিন্তু ব্যবসায়ের কাজ। ঠিক আছে, আমি যেহেতু প্রথম থেকে শুরু করেছি তাই এই বিষয়গুলো হয়তো অনেকেরই ভালোভাবে জানা আছে, তাও আমি হচ্ছে যেহেতু প্রথম থেকে শুরু করেছি তো আমি বিস্তারিত খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তারপরে আগাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি পেলাম যে ব্যবসার যদি ব্যবসার প্রকারভেদের কথা বলে তাহলে ব্যবসায় কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, আচ্ছা, এখন ব্যবসায় কাকে বলে আমরা তো বুঝে গেলাম। ঠিক আছে, এবার আমরা প্রকারভেদে চলে যাব। এখন তোমরা মোটামুটি তোমাদের কাছ থেকে আমি একটু রেসপন্স নেই, তোমরা হচ্ছে আমাকে জানাও, এরপরে আমরা হচ্ছে এই প্রত্যেকটা শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা তিনটাকে আমরা বিশ্লেষণ করে ভেঙে ভেঙে দেখব। এখন যেহেতু আমরা বিশ্লেষণ বা ভেঙে ভেঙে দেখব, হ্যাঁ, এই যে এখন তুমি আমাদেরকে বলবা যে তোমরা শিল্পের আমরা কিছু প্রকারভেদ দেখব, এই প্রকারভেদটা কত প্রকার হতে পারে। শিল্প, তোমার আশেপাশে কিন্তু প্রচুর শিল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। শিল্প ছাড়া কিন্তু মানুষ কিন্তু এই যে দৈনন্দিন যে জীবন মানুষের সেটা কিন্তু সম্পন্ন করা সম্ভব না। তো তোমরা যদি জানা থাকে জানাবা, না হলে আমি বলে দিব, যেহেতু আমি ক্লাস শুরু করেছি। তো শিল্পের প্রকারভেদটা কয় ভাগে শিল্পকে ভাগ করা যাইতে পারে? হ্যাঁ, তোমরা একটু জানো যে শিল্পকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা? ঠিক আছে, আচ্ছা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখো আমরা শিল্পকে কিভাবে ভাগ করতেছি। শিল্প, শিল্প কি? এখন শিল্প কি এটা তো আমাকে আগে জানতে হবে, তো আমরা একটু, হ্যাঁ, এই যে পেয়ে গেছি। আমাদের শিল্প কাকে বলে, দেখো তো শিল্প কাকে বলে বলতেছে। 2 ভাগে না ভাইয়া, 2 ভাগে ওইভাবে তুমি 2 ভাগে যদি ভাগ করো সেটা আহ ছোট ভাগ হয়ে যায়, আমরা দেখব পরবর্তীতে। তো আগে দেখি আমরা শিল্প কি। যে কর্ম প্রচেষ্টার বা প্রক্রিয়ার মাধ্যমে, এখন প্রক্রিয়াটা কি ভাইয়া? প্রক্রিয়া হচ্ছে কিছু কাজের সমষ্টি, একটা কাজের পরে আরেকটা কাজ, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে চলবে, এটাকে বলা হয় প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে শিল্প কি? একটা প্রক্রিয়া, যেটা একটার পর একটা কাজ চলতে থাকবে, যেখানে যে প্রক্রিয়াতে মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আরোহণ। এ দেখো, আমরা কিন্তু এই যে আজকে যে এই যে বোর্ডটা আমার হাতে, ঘড়ি, আমার এই যে শার্টটা, এটা কিন্তু এইভাবেই রেডিমেড অবস্থায় কিন্তু আমরা কোথাও থেকে পাই নাই। এর জন্য কি করতে হয়েছে? প্রকৃতি থেকে কিন্তু আগে আমাদের যে উপকরণগুলো আছে সেগুলো আগে প্রকৃতি থেকে মানে সংগ্রহ করতে হয়েছে, এবং সংগ্রহ করার পরে সেটাকে আমরা নিয়ে কি করলাম? প্রক্রিয়াকরণ করলাম, করার পরেই কিন্তু আলটিমেটলি এই শার্টটা তৈরি হয়েছে। তো শিল্প কি করে? প্রকৃতি থেকে কিন্তু সেই সম্পদগুলোকে আহরণ করে। ঠিক আছে, তোমার প্রকৃতিতে যেমন তুমি যদি চিন্তা করো যে আখ, এই আখ কিন্তু তোমার, আখ ধরো খেতে আখ হচ্ছে তোমার, হ্যাঁ, এই খেতে আখ হচ্ছে, এখন এটা কি করতে হবে? আখ খেতে থাকলে তো তুমি চিনি পাচ্ছ না, তুমি কি করবা? এই আখটাকে তোমার হচ্ছে ক্ষেতটাকে প্রথমে তুলে তারপরে সেটাকে প্রসেস করে তারপরে তোমার কিন্তু যে তোমার শিল্প কলকারখানায় পাঠানো হবে। এরপরে শিল্প কলকারখানায় কি করা হবে? এই আখটা মাড়াই করা হবে, মাড়াই করার পরে সেখান থেকে কিন্তু রস দিয়ে, সেই রস কিন্তু আস্তে আস্তে প্রসেস করে চিনি তৈরি করা হবে। দেখছো, টোটালটা কিন্তু একটা প্রসেস। প্রথমে কি করলো? সম্পদটাকে আহরণ করলো কোথা থেকে? প্রকৃতি থেকে। এরপরে কি করলো? উপযোগ সৃষ্টি করলো। এখন এই নর্মালি তোমার হচ্ছে আখটা, নর্মাল যারা আখ নর্মালি খাও, এই নর্মাল আখে কিন্তু শুধু হচ্ছে নর্মাল ভাবে খাওয়ারই উপযোগ তৈরি হচ্ছে, কিন্তু তুমি যদি এই আখটাকে প্রসেস করো, প্রসেস করার পরে যখন চিনি তৈরি করবা, দেখবা চিনির চাহিদা কিন্তু সর্বত্র। ঠিক আছে, তো এই চিনির একটা কি, আমাদের কিন্তু এই চিনি কিন্তু একটা উপযোগ, আমাদের অভাব পূরণ করে। কিসের অভাব? আমরা যে মিষ্টির খোঁজ করি না, এই মিষ্টির যে অভাব বোধটা, সেটা কিন্তু চিনি আমাদেরকে পূরণ করে দেয়। এখন এই অভাবটা যে পূরণ করলে, এই অভাব পূরণের ক্ষমতাকে কিন্তু উপযোগ বলে। তাহলে উপযোগটা কি একটু মনে রাখবা ভাইয়া? উপযোগটা কি? অভাব পূরণের ক্ষমতা। এটা তোমাদের অন্য কোর্সের সাথে, অন্য সাবজেক্টের সাথেও রিলেটেড, দেখবা অন্য সাবজেক্টে এরকম কিছু একটা পাবা যে উপযোগ কাকে বলে। তো উপযোগটা কি?
অভাব পূরণের ক্ষমতা। ঠিক আছে, তো এই উপযোগ সৃষ্টি করার মাধ্যমে কি করলো, মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করলো। তার মানে যেটা মানুষ ব্যবহার করবে। এখন চিনিটা কিন্তু মানুষ চায়ের সাথে বা তোমার কোনো পিঠা বানাইতে গেলে বা যে কোনো কাজে কিন্তু চিনি মানুষ কি করতেছে, ব্যবহার করতেছে। তো এই জন্য বলছে যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকে কি বলা হয়, শিল্প বলা হয়। ঠিক আছে, শিল্প কি উৎপাদনের বাহন। তার মানে কি, কোনো কিছু তুমি যদি উৎপাদন করতে চাও, উৎপাদন করতে গেলে তোমাকে অবশ্যই শিল্পের সাহায্য নিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে শিল্প। এখন শিল্প তাহলে ক্লিয়ার ভাইয়া? শিল্প বুঝেছো তোমরা, শিল্পটা কি? শিল্প বুঝলে একটু জানাও যে শিল্পটা কি, তোমরা বুঝেছো কিনা। এবং যদি বুঝে থাকো তাহলে শিল্পের একটা উদাহরণ তোমরা একটু দাও, যে এটাকে আমরা এই শিল্প বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ বুঝেছো, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু জানাও যে শিল্প মানে শিল্পর একটা উদাহরণ তোমরা জানিয়ে দাও আমাকে, যে এটা হচ্ছে শিল্প। উদাহরণ তোমরা যদি পারো তাহলে তোমাদের হচ্ছে যে কোনো, এই যে তোমরা পরবর্তীতে যখন সৃজনশীল অ্যান্সার করবে তখন, এখন যদি তোমরা এই এটা সুন্দরভাবে বোঝার পরে যদি তোমরা হচ্ছে উদাহরণ দিতে পারো, তাহলে তোমাদের যে সৃজনশীল আসবে সৃজনশীলে তোমরা কিন্তু আটকাবে না। ঠিক আছে, তো একটু জাস্ট তোমরা ট্রাই করো যে উদাহরণ দিতে পারো কিনা। শিল্পের একটা উদাহরণ আমরা তোমাদের কাছ থেকে নিতে চাই। যে কোনো একটা শিল্পের নাম তোমরা আমাকে বলবে, এই নামটা যে যাতে যেন শিল্প হয়। আমাদের কিন্তু বাণিজ্য বা প্রত্যক্ষ সেবাও আছে, কিন্তু ওইগুলোর আন্ডারে যেন না যায়, যেন শিল্পের আন্ডারে যায়, এমন একটা উদাহরণ তোমরা আমাকে একটু বলো যদি পারো। দেখি কে পারে, একটু শুনি। হ্যাঁ একটু জানাও ভাইয়া তোমরা, যে তোমরা আসলেই কি, যদি না দিতে পারো সমস্যা নেই, তোমরা সেটাও আমাকে জানিয়ে দাও। আমি হচ্ছে তোমাদেরকে পরবর্তীতে অবশ্যই তোমরা উদাহরণ সহ আমি জানাবো। কিন্তু তোমাদের যদি জানা থাকে তো একটু জানাও আমাকে। আচ্ছা ভাইয়া, বোধ হয় তোমাদের, আচ্ছা ঠিক আছে, আমরা আমরা দেখবো, সমস্যা নেই। তোমরা হচ্ছে সাথে থাকো, আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা শিল্পটা দেখে নিলাম। এখন আমরা হচ্ছে এই যে আমাদের শিল্পের যে ভাগটা, সেই ভাগে আমরা চলে যাব। তো এই ভাগে যাওয়ার আগে আমরা একটু, এক সেকেন্ড, আমরা একটু দেখব। হুম, ওকে, একটু ওয়েট করো, আমরা একটু দেখি কি হয়েছে। হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা এই শিল্পের প্রকারভেদটা দেখবো একটু। আমাদের হচ্ছে স্লাইডটা একটু প্রসেসিং করব। ওয়েট, স্লাইডটা প্রসেস করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ তোমরা যুক্ত থাকো, আমি হচ্ছে স্লাইডটা দিয়েই তোমাদেরকে শুরু করতেছি আবারও। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তোমরা যুক্ত থাকো, আমি এখনই শুরু করতেছি। হ্যাঁ, ওকে, তোমরা যুক্ত থাকো, আমি এখনই শুরু করতেছি, সমস্যা নাই। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমাদের স্লাইড চলে এসেছে। হ্যাঁ, এই যে, ওকে, আমরা শুরু করি। এখন দেখো শিল্পের প্রকারভেদটা একটু দেখো তোমরা।
হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমরা শিল্পকে আহ, ঠিক আছে, হ্যাঁ, সরি ভাইয়া, জানি না, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, হ্যাঁ, এটাই শিল্পের উদাহরণ হবে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু শুধু তুমি শিল্প বলছো, এবং শিল্পের ভিতরে কিন্তু আরো অনেকগুলো প্রকারভেদ আছে। এই শুধু শিল্প, এটা ঠিক আছে, হ্যাঁ, এটা শিল্প, কিন্তু এবার শিল্পের ভিতরে কিন্তু আবার অনেকগুলো প্রকারভেদ আছে। এবার এইটা কোন প্রকারভেদে যাবে? তুমি যেটা বলেছো তুলা থেকে সুতা বা সুতা থেকে কাপড়, হ্যাঁ, এটা শিল্প, কিন্তু এইবার আমরা দেখব এই যে প্রকারভেদগুলো এটার ভিতরে কোনটার ভিতরে সেটা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা চলে এসেছি আমাদের প্রকারভেদটা আমরা একটু দেখি। দেখো, শিল্পকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতেছি? হ্যাঁ, দেখো, চার ভাগে। একটা হচ্ছে প্রাথমিক শিল্প। প্রাথমিক, প্রথম দিকের যে শিল্পটা সেটাকে আমরা প্রাথমিক শিল্প। এখন প্রাথমিক শিল্প কি, এটার ডেফিনিশন আমরা একটু পরে, আমাদের যখন আমরা স্লাইড চেঞ্জ করব, পরবর্তীতে তোমাদের সুন্দরভাবে গোছালোভাবে সংজ্ঞা দেওয়া আছে, তখন আমরা ডিসকাস করব। দ্বিতীয় কি, উৎপাদন বা প্রস্তুত শিল্প, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসিফিকেশন। তিন নম্বরটা কি, নির্মাণ। আর চতুর্থ হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এখন একটি কথা তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে শিল্পকে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ বা এই ভাগ করে, ঠিক আছে। তো আমাদের যে খালিকুজ্জামান স্যারের যে বইটা আছে, ওইটা অনুযায়ী আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি। তো এক একজন কি করে, অনেকেই হচ্ছে এখানে প্রাথমিক শিল্প এখানে দেয় গৌণ শিল্প, এরপরে হচ্ছে এখানে এই দুইটাকে একসাথে মার্চ করে দেয়। তো ওই দুটাকে একসাথে মার্চ করলে ওটা হচ্ছে তোমার একই ক্যাটাগরিতে মোটামুটি পড়ে না। তো এই জন্য আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা আছে খালেকুজ্জামান স্যারের বইতে, ওইটাই আমরা দেখব। এবং প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং হচ্ছে সেবা পরিবেশক শিল্প, আমরা শিল্পকে মেইনলি এই চারটা ভাগে ভাগ করব, ঠিক আছে ভাইয়া? ওকে। এখন প্রাথমিক শিল্প, এইটার এই যে ভাগটা, এই ভাগের ভিতরে আবার কিছু শিল্প আছে। দেখো, প্রজনন শিল্প, তারপরে হচ্ছে নিষ্কাশন শিল্প, আর একটা হচ্ছে কৃষিজ শিল্প। তার মানে আমরা দেখলাম যে প্রথমে আমরা শিল্পকে কয় ভাগে ভাগ করলাম? চার ভাগে। প্রাথমিক, উৎপাদন বা প্রস্তুত, নির্মাণ আর সেবা পরিবেশক। আর এরপরে আবার প্রাথমিক শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? এক, দুই, তিন। প্রজনন, নিষ্কাশন এবং কৃষিজ, এই তিন ভাগে আমরা ভাগ করতেছি। এরপরে আসো উৎপাদন বা প্রস্তুত শিল্প। এটা হচ্ছে শিল্পের দ্বিতীয় যে প্রকারভেদ। এই প্রকারভেদের আন্ডারে কোন শিল্পগুলো আছে? সেটা হচ্ছে যৌগিক, সংযোজন, আর হচ্ছে বিশ্লেষণ এবং প্রক্রিয়া ভিত্তিক। দেখো, এই উৎপাদন বা প্রস্তুত শিল্পের আন্ডারে কিন্তু আবার চার ধরনের শিল্প আছে: যৌগিক, সংযোজন, বিশ্লেষণ এবং প্রক্রিয়া ভিত্তিক। এই চারটাকে মিলে আমরা কি বলবো? উৎপাদন বা প্রস্তুত শিল্প, যেটাকে উৎপাদন করা হয়, ঠিক আছে। আর প্রজনন, নিষ্কাশন এবং হচ্ছে কৃষিজ, এই তিনটা মিলে আমরা কি বলবো? আমাদের প্রাথমিক শিল্প, ঠিক আছে। আরো দুইটা ক্লাসিফিকেশন কি, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এই যে টোটাল ক্লাসিফিকেশন দেখলাম, এটা কিন্তু শিল্পের ক্লাসিফিকেশন। এরপরে আমরা কি দেখব? বাণিজ্য। আমাদের যে ব্যবসায়ের যে দুইটা ক্লাসিফিকেশন ছিল, সেই দুইটা তিনটা ক্লাসিফিকেশনের দুই নম্বরটা ছিল আমাদের বাণিজ্য। আমি যদি একটু পিছনে যাই, দেখো, আমরা কিন্তু এতক্ষণ এই শিল্পের প্রকারভেদ দেখলাম। শিল্পের প্রকারভেদ, যে ব্যবসায়ীকে তিন ভাগে ভাগ করা হচ্ছে: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এটা একটা ভাগ। এবার এই শিল্পকে ভাগ করা হচ্ছে আবার চার ভাগে। আমরা এই যে দেখলাম, গত স্লাইডেই দেখলাম যে চার ভাগে ভাগ করা হচ্ছে শিল্পকে। একটা হচ্ছে কি, আমাদের প্রথমে কি ছিল? প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, এরপরে ছিল হচ্ছে আমাদের নির্মাণ আর সেবা পরিবেশক। এটা হচ্ছে শিল্পের ভাগ ছিল। এবার এই ভাগের ভিতরে আবার কিছু কিন্তু তোমার কিছু শিল্পকে আলাদা আলাদা করে লেখা হয়েছিল, ওইটা আমরা পরবর্তীতে ডিটেলসে দেখব। এবং এই যে এটা কিন্তু শিল্পের ভাগ ছিল। এবার আমরা কি করব? বাণিজ্যতে চলে যাব, যেটা ব্যবসায়ের যে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে ভাগ যেটা ছিল ব্যবসায়ের, সেটা হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্যকে আবার কয় ভাগে ভাগ করা যায়? এখানে কিন্তু এই প্রথম অধ্যায় থেকে কিন্তু এইগুলো কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিষয়, যে তোমাকে কিন্তু উদ্দীপকে বলে দিবে যে কেউ একজন হচ্ছে সাবানের কারখানা চালায়, সে হচ্ছে তোমার বিভিন্ন উপকরণ সংগ্রহ করে করে নিয়ে এসে সেটা প্রক্রিয়া করে সাবান তৈরি করে। এখন এই গ দাগে গিয়ে তোমাকে প্রশ্ন করবে যে এই যে উদ্দীপকে সে যে সাবান তৈরি করলো, এটা ব্যবসার কোন ভাগের অন্তর্ভুক্ত? সেটা কি শিল্প, বাণিজ্য নাকি প্রত্যক্ষ সেবা? এবং সেটা যদি শিল্প হয়, শিল্পের ভিতরে শিল্পের যে প্রকারভেদগুলো দেখিয়েছি, এটা কোন শিল্প? ঠিক আছে।
এইভাবেই কিন্তু তোমার প্রশ্ন আসবে। তো ব্যবসায়ের এই যে ক্লাসিফিকেশনের যে ক্লাসটা আজকে দিচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। তো তোমরা শিল্প বুঝেছো? শিল্পের যে প্রকারভেদটা আমি দেখিয়েছি, এটা একটু যদি বুঝে থাকো একটু কমেন্টে জানাও যে এই প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প, এই যে টোটালটা আমি প্রকারভেদটা তোমাদেরকে দেখিয়েছি, এখানে কারোর কোনো কনফিউশন আছে কিনা বা তোমরা বুঝেছো কিনা, এটা আমরা ডিটেলসে সংজ্ঞা আকারে পরবর্তীতে দেখব। এখন এতটুকু যতটুকু বুঝিয়েছি সেটা তোমরা বুঝেছো কিনা একটু জানাও। ভাইয়া তোমরা একটু জানাও, তাহলে আমি হচ্ছে পরবর্তীতে পরবর্তী চলে যাব, পরবর্তী স্লাইডে আমাদের যেটা আছে সেখানে আমরা চলে যাব। তোমরা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে। এই যে এবার আমরা চলে এসেছি বাণিজ্যের ক্লাসিফিকেশনে, যে আমরা বাণিজ্যকে আবার কিভাবে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো ভাইয়া, বাণিজ্যকে আমরা কিভাবে ভাগ করি। বাণিজ্য, বাণিজ্য আমি কি বলেছিলাম, বাণিজ্যের যে সংজ্ঞা সেটা আমরা একটু দেখে আসব, কিন্তু সেটা আজকে না। আমরা বাণিজ্যের যে সংজ্ঞাটা সেটা আগামী ক্লাস যেটা আছে, আমি ব্যবসায়ের মৌলিক ধারণা, এই চ্যাপ্টারটা যেহেতু বড়, আমরা দুইটা ক্লাসে শেষ করব। তো বাণিজ্যের যে মেইন সংজ্ঞা এবং মেইন যে ক্লাসিফিকেশনের যে সংজ্ঞাগুলো এবং বুঝিয়ে পড়ার যে বিষয়টা, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে শুধু আমরা বাণিজ্যের যে ক্লাসিফিকেশনটা এক নজরে আমরা একটু দেখব। তো বাণিজ্য আমরা কি বলেছিলাম, শিল্পে যে প্রোডাক্টগুলো তুমি তৈরি করলে শিল্পের ভিতরে, সেখান থেকে কোথায় নিয়ে গেল, ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। এই যে টোটাল প্রসেসটা শিল্প থেকে নিয়ে শিল্পে যেটা তৈরি হলো সেটা নিয়ে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত টোটাল যে প্রসেসটা, এটাই কিন্তু আমাদের বাণিজ্য। ঠিক আছে? তো এই যে বাণিজ্যের যে প্রক্রিয়াটা, এইটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে বিনিময়। প্রথমটা হচ্ছে দেখো বিনিময়। বিনিময় মানে কি, আমরা আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞানে আমরা একটা কথা দেখেছি না, লেনদেন। এটা কিন্তু কাইন্ড অফ ওই রকমই লেনদেন, যে বিনিময় কি, কেউ একজন দিবে আর কেউ একজন কি করবে, নিবে। তো এটাকে আমরা মোটামুটি বিনিময় বলি। তো এটা কিন্তু একটা ভাগ বাণিজ্যের। কি হলো, কেউ একজন বিক্রি করতেছে, কেউ একজন কিনতেছে, এটাই কিন্তু বিনিময়। মেইনলি কি, ক্রয় এবং বিক্রয়, এই দুইটা কাজই কিন্তু বিনিময়কে ইন্ডিকেট করে। ঠিক আছে? আর সহায়ক কার্যাবলী আরেকটা কি আছে, সহায়ক মানে এই যে ক্রয় বিক্রয় করার সময় তোমার কিন্তু কিছু সহযোগী কার্যক্রম করা লাগবে। সেটা কিন্তু এই ক্রয় এবং বিক্রয়ের ভিতরে না, কিন্তু এই ক্রয় আর বিক্রয় করতে গেলে তোমাকে এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিতে হবে, না হলে তুমি ক্রয় বিক্রয় করতে পারবে না। সেইগুলোকে আমরা কি বলছি, সহায়ক কার্যাবলী। এই সহায়ক কার্যাবলীর ভিতরে কি কি আছে, আছে পরিবহন। পরিবহন মানে কিন্তু ওই যে আমরা এই যে পরিবহন যেটাকে বুঝি যে রাস্তায় চলে, ওইটা না। পরিবহন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। ঠিক আছে? গুদামজাতকরণ কি, তুমি ওই যে কোল্ড স্টোরে কি করলা, পণ্য তুমি এখন ভোগ না করে বা এখন বিক্রি না করে তুমি কোল্ড স্টোরে কি করলা, জমা করে রাখলা এবং সেটা পরবর্তীতে তুমি কি করলা, বিক্রি করলা। এখন এই যে সময়ের, কিছু সময়ের জন্য 5 মাস 10 মাস বা 1 বছর 2 বছর সময়ের জন্য তুমি যে গুদামে পণ্য রেখে দিলা, এটাকে আমরা কি বলছি, গুদামজাতকরণ। এরপরে কি, ব্যাংকিং। ব্যাংক তোমাকে কিন্তু সহযোগিতা করে থাকে। যেমন তুমি একটা ব্যবসা শুরু করবে, তোমাকে কিন্তু ঋণ প্রদান করতে পারে, বা তোমার যে ব্যবসায়ের যে বিপুল একটা অঙ্কের টাকা, সেটা কিন্তু তুমি ব্যাংকে রাখতে পারো। তোমার প্রতিষ্ঠানে রেখে দিলে কিন্তু চুরি হওয়ার একটা ভয় থাকে। ঠিক আছে? এরপরে কি, বীমা। তোমার প্রোডাক্ট তুমি জাহাজে করে অন্যান্য দেশ থেকে তুমি প্রোডাক্ট নিয়ে আসতেছো, নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় কি হয়, জাহাজ ডুবি হয় বা তোমার হচ্ছে পণ্য চুরি হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু হয়। সেক্ষেত্রে তুমি যদি বীমা করে রাখো, তাহলে তোমার যে ক্ষতিটা হলো সেই ক্ষতির কিন্তু তুমি একটা সলিউশন বা একটা প্রিমিয়াম তুমি ওদের কাছ থেকে পাবা। ঠিক আছে? এরপরে কি হলো, বাজারজাতকরণ প্রসার। মেইনলি আমরা যেটাকে বিজ্ঞাপন টাইপের বলি। ঠিক আছে? তো এই যে বাজারজাতকরণ প্রসার, এটাও কিন্তু এই ক্রয় বিক্রয় করার জন্যই দরকার। তুমি একটা পণ্য ধরো বিক্রি করবে, এখন সেই পণ্য সম্পর্কে তুমি কাউকে জানালে না, না জানালে কেউ কি তোমার সেই পণ্য কিনবে? কিনবে না কিন্তু। তো এই পণ্য বিক্রয় করাটা কি, বাজারজাতকরণ প্রসার। পণ্য বিক্রয় করার জন্য যে তুমি অ্যাডভার্টাইজ দিলা, এটাই। আর বীমা কি, এই যে বললাম ক্রয় বিক্রয়। এখন তুমি বিক্রি করবা, তোমার পণ্য যদি আগেই নষ্ট হয়ে যায়, তুমি কিন্তু বিক্রি করতে পারবা না। এই জন্য তুমি যদি বীমা করে রাখো, তাহলে পণ্যটা কিন্তু যে আসার পথে তোমার কিন্তু এই যে যদি ক্ষতির সম্মুখীন হয়, তুমি ক্ষতিপূরণ দিয়ে কিন্তু আবার নতুন করে পণ্য ক্রয় করতে পারবে।
এভাবেই এই পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা এবং বাজারজাতকরণ, প্রসার, এই সবগুলো মিলে কিন্তু সহায়ক কার্যাবলী, যেগুলো হচ্ছে আমাদের এই ক্রয় এবং বিক্রয় কার্যে কিন্তু সহযোগিতা করে। তাই আমরা বাণিজ্যকে মেইনলি দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে বিনিময় আর একটা হচ্ছে সহায়ক কার্যাবলী। এতটুকু পর্যন্ত তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, তাহলে আমি এই বিনিময়ের যে ভাগটা আছে সেটাতে আমরা মুভ ফরওয়ার্ড করব। আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা একটু আমাকে জানাও তো যে তোমরা আহ অভ্যন্তরীণ বাণিজ্য, এই যে মেইনলি হচ্ছে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য কেন বলতেছি এবং বৈদেশিক বাণিজ্য কেন বলতেছি, এটা হচ্ছে কি জন্য বলা হয় যে বিনিময় তো আমরা করতেই পারি, একজন আরেকজনের কাছে বিনিময় করতেই পারি। এখন অভ্যন্তরীণ বাণিজ্যটা কি আর বৈদেশিক বাণিজ্যটা কি, যে এটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি যে আমরা কিভাবে বুঝি যে তোমার দেখো, অভ্যন্তরীণ বাণিজ্যটা কি, দেশের অভ্যন্তরীণ তোমার যে দেশ আছে সেই দেশের ভিতরে তুমি কি করলা, বাণিজ্য করলা। যে দেশের ভিতরে যারা আছে তাদের সাথে তুমি ক্রয় বিক্রয়ের কাজটা সম্পন্ন করলা। দেশের ভিতরে একজন ক্রয় করতে আসতেছে, ধরো ধরো রহিম, রহিম হচ্ছে ক্রেতা, রহিমের বাসা ধরো বাংলাদেশের কোথায়, আমরা যদি বলি যে সাতক্ষীরা। তুমি রহিমের কাছে একটা পণ্য বিক্রি করতেছে এবং তুমিও এই বাংলাদেশেরই নাগরিক, তুমি আর বাড়ি হচ্ছে ধরো ঢাকাতে, ঠিক আছে? তো এই যে বিক্রি কিন্তু তোমরা ক্রয় বিক্রয় করতেছো, এখন কোথায় করতেছো? আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরেই তোমরা করতেছো। তো দেশের অভ্যন্তরীণ যে বাণিজ্যটা করা হয়, যে ক্রয় বিক্রয়ের যে কাজটা করা হয়, সেটাকে আমরা কি বলছি? অভ্যন্তরীণ বাণিজ্য। এবং বৈদেশিক বাণিজ্য কোনটা? যেটা বাংলাদেশের ভিতরে না। ধরো তুমি বাংলাদেশের বিক্রেতা এবং তোমার পণ্য চায়নার কোনো এক ক্রেতা কিনবে, সেক্ষেত্রে দেখো গণ্ডিটা কিন্তু তোমাদের এই দেশের ভিতরে থাকতেছে না, সেই গণ্ডিটা কোথায় হয়েছে? দেশের বাইরে চলে গেছে। তো এই ধরনের বাণিজ্যকে আমরা কি বলছি? বৈদেশিক বাণিজ্য। তাহলে দেখো, আমরা প্রথমে বাণিজ্যকে দুই ভাগে ভাগ করলাম, বিনিময়, সহায়ক কার্যাবলী। এবার বিনিময়কে আমার দুই ভাগে ভাগ করলাম, মানে ক্রয় বিক্রয়ের যে কাজটা সেটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে? এইবার আসো, অভ্যন্তরীণ বাণিজ্য মানে দেশের ভিতরে যে বাণিজ্যটা হয়, ক্রয় এবং বিক্রয়ের কাজটা হয়, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? দেশের ভিতরে যে ক্রয় বিক্রয়ের কাজটা হয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। দেখবা অনেকেই বড় বড় প্রতিষ্ঠান নিয়ে, বড় তোমার হচ্ছে দেখবা যারা ওই যে সফট ড্রিঙ্কস এর কিছু দেখবা পাশে গোডাউন থাকে, তোমাদের বাড়ির পাশে বা বাজারের ধারে দেখবা সফট ড্রিঙ্কস এর গোডাউন থাকে, সেখানে কিন্তু এরকম অনেকগুলো হচ্ছে কেস থাকে হচ্ছে তোমার ড্রিঙ্কস এর। তো সেখান থেকে কি করে, যে মুদি দোকানদাররা যারা আছে তারা এসে কিন্তু ওইখান থেকে কিনে তাদের মুদি দোকানে নিয়ে যায়, এবং তুমি আমি মুদি দোকান থেকে কিন্তু ওই সেভেন আপ বা পেপসি এগুলো কিনে খাই, ঠিক আছে? যাই হোক, সেভেন আপ শুনে আবার তোমরা মন খারাপ করো না, আমরা কিন্তু ওই রকম কিছু মিন করি নাই, ঠিক আছে? আচ্ছা, এখন পাইকারি এবং খুচরা। এখন ওই যে বললাম বড় দোকানে অনেকগুলো হচ্ছে তোমার স্পিড থেকে শুরু করে কোকো কোলা, পেপসি এগুলো থাকে, ওইটা হচ্ছে তোমার পাইকারি ব্যবসা। এবং ওই পাইকারি ব্যবসার ওই দোকান থেকে মুদি দোকানদাররা যখন এক কেস পেপসি বা কোকো কোলা কিনে তার দোকানে নিয়ে যায় এবং তার দোকানে বিক্রি করে, তার ওই যে মুদি দোকানদারের বিক্রির কাজটাকে আমরা বলতেছি খুচরা বিক্রয়, ঠিক আছে? আর ওই বড় প্রতিষ্ঠানের বিক্রয়কে কি বলতেছি আমরা? পাইকারি, ঠিক আছে? আর এরপরে কি হলো, এবার আমরা আসি বৈদেশিক বাণিজ্য। তার মানে হচ্ছে আমরা কি করব, এখন আমরা দেশের ভিতরে না, ক্রয় বিক্রয়ের যে কাজটা আমি এদেশের আর একজন অন্য দেশের। তো এটাকে আমরা ভাগ করতেছি তিন ভাগে, একটা হচ্ছে আমদানি। আমদানি মানে হচ্ছে আমরা কি করব, বা দেশের বাইরে থেকে পণ্য কিনবো। এখন তাহলে আমি কি? ক্রেতা। আমি বাংলাদেশে, আমি হচ্ছে ক্রেতা। কি হলো, অফ হয়ে গেল কেন? কিসের? শুরু করো।
আচ্ছা, আমাদের একটু প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। জাস্ট 1-2 মিনিটস থাকো তোমরা, আমরা হচ্ছে শুরু করতেছি। ওকে, ঠিক আছে। রংধনু চলে এলো যে। রংধনু আসবে ভাইয়া, একটু ক্যামেরাটায় প্রবলেম ছিল, ক্যামেরার আমরা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু প্রবলেম হচ্ছিল। এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? সবাই একটু জানাও যে এখন ঠিক আছে কিনা, তাহলে আমরা শুরু করব। এখন স্ক্রিন ক্লিয়ার আছে? দেখো তো। এখন ঠিক আছে কিনা একটু জানাও। এখন আই গেস ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? বৈদেশিক বাণিজ্যের যে প্রকারভেদটাতে ছিলাম সেটা হচ্ছে আমদানি, রপ্তানি এবং পুনর্রপ্তানি। আমদানি কি? আমি এই দেশের ক্রেতা, আমি হচ্ছে বাংলাদেশের ক্রেতা। আমি ধরো তোমার ইন্ডিয়া থেকে কিছু একটা ক্রয় করে নিয়ে আসবো, এখন ইন্ডিয়ার যিনি আছেন তিনি হচ্ছে বিক্রেতা এবং আমি হচ্ছে বাংলাদেশের ক্রেতা। ধরো এই যে আমাদের ইন্ডিয়া থেকে অনেক গরু কিনে নিয়ে আসা হয়, কিন্তু ইন্ডিয়ার মানুষ কিন্তু ওই যে, যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু ওই যে গরুর যে বিষয়টা সেটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আবার বেশি চলে, বিশেষ করে যখন ঈদের সময় আসে, কোরবানির ঈদ যেটা, তখন কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে কিন্তু গরু বাংলাদেশে ক্রয় করা হয়। তো সেক্ষেত্রে আমি কি ক্রেতা বাংলাদেশে, আর ইন্ডিয়া যে সে কিন্তু বিক্রেতা। তো বাইরের দেশ থেকে যখন আমি কিনে নিজের দেশে নিয়ে আসতেছি, এটাকে আমরা কি বলছি? আমদানি। এবং আমরা যখন এই যে আমাদের যে গার্মেন্টসে যে পোশাকগুলো তৈরি হয়, দেখবা দেশের বাংলাদেশের মানে চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশ, তোমার চায়না থেকে শুরু করে ইউএসএ, সব জায়গায় কিন্তু আমাদের ওই পোশাকটা কিন্তু রপ্তানি করা হয়। এটা কিন্তু আমাদের জিডিপিতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিডিপির যে হচ্ছে হার বা ন্যাশনাল ইনকাম যেটা, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের ভূমিকা রাখে কোনটা? রপ্তানি। এই যে রপ্তানিটা তাহলে কি? এখন আমি হচ্ছে বিক্রেতা, আমি বাংলাদেশে বসে আছি, আমি বিক্রেতা, আমি হচ্ছে চায়নাতে পণ্য বিক্রি করতেছি, এটাকে বলতেছি রপ্তানি। আর শেষেরটা কি? পুনর্রপ্তানি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা আমরা একটু দেখব। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, দেখো এটা আমরা একটু, হ্যাঁ, এখানে দেখো আমরা একটু, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা তোমরা শুনেছো না? রাশিয়া ইউক্রেন, ইউক্রেনের যে যুদ্ধ চলতেছে, এই যে যুদ্ধ এখন, একটা জিনিস খেয়াল করো। ধরো এই ইউক্রেনের একটা প্রোডাক্ট, সে কিন্তু এখন যেহেতু এই দুই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, তারা কিন্তু নিজেদের ভিতরে যে বাণিজ্য করার বিষয়টা, ক্রয় বিক্রয়ের যে কাজটা, এটা কিন্তু তারা করবে না। এখন ইউক্রেনের তো কিছু প্রোডাক্ট আছে যেগুলো তারা রপ্তানি করে। এখন সেই প্রোডাক্ট গুলো ধরো, ধরো তুমি বাংলাদেশের, আমরা যারা বাংলাদেশের আছি, তারা ধরো ধরো কিনে নিয়েছি তাদের কাছ থেকে, নিয়ে এই বাংলাদেশ কিন্তু আবার রাশিয়াকে বিক্রি করলো। বুঝতেছো যে ইউক্রেন ডিরেক্ট রাশিয়াকে বিক্রি না করে বাংলাদেশকে বিক্রি করলো, এবং বাংলাদেশ কি করলো? রাশিয়াকে বিক্রি করলো। কারণ বাংলাদেশের সাথে ধরো ইউক্রেন এবং রাশিয়ার কারোরই কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তো ইউক্রেন, এই জন্য ইউক্রেন বাংলাদেশকে বিক্রি করলো এবং বাংলাদেশ রাশিয়াকে বিক্রি করলো। এই যে কাজটা, এটাকে আমরা বলছি পুনর্রপ্তানি। বুঝছো ভাইয়া? ইউক্রেনের কাছ থেকে বাংলাদেশ কিনলো, বাংলাদেশের কাছ থেকে রাশিয়া কিনলো। এই কাজটা কিন্তু ইউক্রেন ডিরেক্ট রাশিয়ার সাথে করতে পারতো, তখন সেটাকে আমরা অন্য বিজনেসের আন্ডারে, ক্রয় বিক্রয়ের আন্ডারে ফেলতাম। কিন্তু এখন যেহেতু ইউক্রেনের কাছ থেকে বাংলাদেশ কিনছে এবং বাংলাদেশের কাছ থেকে রাশিয়া কিনতেছে, তাহলে আমি বাংলাদেশের ক্রেতা, আমি কি করলাম? প্রথমে আমদানি করলাম, তারপরে রপ্তানি করলাম, দুইটা প্রসেস একসাথে করলাম। এই দুইটা প্রসেস একসাথে করাকেই বলা হয় পুনর্রপ্তানি। হ্যাঁ, তোমরা কি বুঝেছো? আহ ঠিক আছে, তোমরা যদি বোঝো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি আমার যে ক্লাস আছে সেখানে চলে যাব।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের তোমরা একটু জানাও যে বুঝছো কিনা। জি, ওকে, বুঝছো। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, আমরা, হ্যাঁ, এবার আমরা তাহলে বুঝে গেলাম বাণিজ্যের যে প্রকারভেদটা, সেটা আমরা বুঝে গিয়েছি যে প্রথমে দুই ভাগে ভাগ করছি, বিনিময় সহায়ক কার্যাবলী, তারপরে বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করতেছি, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। এবার অভ্যন্তরীণ বাণিজ্যকে দুই ভাগে ভাগ করতেছি, পাইকারি, খুচরা। আর বৈদেশিক বাণিজ্যকে তিন ভাগে ভাগ করতেছি, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। তাহলে আমাদের বাণিজ্যের যে প্রকারভেদ সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবং প্রত্যক্ষ সেবা যেটা, এটার কিন্তু কোনো প্রকারভেদ হয় না। প্রত্যক্ষ সেবা মেইনলি কি, যে তোমাকে সেবা, ডিরেক্ট একটা সেবা প্রদান করতেছে। তো মেইনলি প্রকারভেদ কিসের কিসের, শিল্প এবং বাণিজ্য। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। শিল্প কাকে বলে আমরা তো দেখেছি। এইবার আমরা ওই যে বলেছিলাম যে আমরা প্রকারভেদ গুলো ডিটেলসে দেখব। এখন আমরা সেই ডিটেলসে দেখব। দেখো ভাইয়া, প্রাথমিক শিল্প মানে প্রাইমারি ইন্ডাস্ট্রি। মানে আমরা প্রাইমারি বলতে কি বুঝি, দেখো, প্রাইমারি স্কুলে পড়ে মানে কি, একদম প্রথম স্টেজ। তুমি একজন ছাত্র, তুমি সবার আগে কোথায় পড়তেছো, প্রাইমারিতেই পড়তেছো কিন্তু। এরপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। তো স্টেপ বাই স্টেপ। তো শিল্পের যে প্রথম প্রকারভেদ, সেটাই কিন্তু প্রাথমিক শিল্প, মানে সবার আগে যে শিল্পটা। এই শিল্পের কাজ কি, এই শিল্প কি করে, প্রাথমিক শিল্প প্রকৃতি প্রদত্ত উপকরণ। এখন দেখো, প্রকৃতিতে কিছু উপকরণ দেয়া থাকবে, এই উপকরণগুলো কিন্তু তুমি তোমার হাতের কাছে পাচ্ছ না। যেমন মাটির নিচে নিচে যে কয়লা বা তোমার হচ্ছে যে গ্যাস আমরা যেটা ইউজ করি, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি কিন্তু ডিরেক্ট তোমার কাছে পাচ্ছ না। এই জিনিসগুলো কোথায় থাকছে, প্রকৃতিতে কিন্তু থাকতেছে। এখন প্রাথমিক শিল্পের কাজ কি, এরা কি করে, এই প্রকৃতি প্রদত্ত যে উপকরণগুলো আছে সেইগুলো কি করে, তারা সংগ্রহ করে করে কি করে, পণ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে। মানে দেখো, দুইটা বিষয়। প্রকৃতি প্রদত্ত যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোকে নিয়ে কি করলো, পণ্য উৎপাদন করলো। এবং প্রকৃতির থেকে যে সম্পদ, এই সম্পদগুলো আরোহণ, মানে তোমার সম্পদ যেখানে আছে প্রকৃতিতে, সেখান থেকে নিয়ে আসা এবং নিয়ে এসে পণ্য তৈরি করা, এই দুইটা মিলে যে কাজটা, সেটাকে আমরা বলতেছি প্রাথমিক শিল্প। ঠিক আছে ভাই। এখন এই প্রাথমিক শিল্প আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিল্পের কিছু ভাগ ছিল। এই যে দেখো, আমরা কিন্তু দেখেছিলাম যে প্রজনন, নিষ্কাশন এবং কৃষিজ, এই তিনটা ভাগ আমরা কিন্তু দেখেছিলাম যে প্রাথমিক শিল্পের যে তিনটা ভাগ। এখন এই প্রাথমিক শিল্পের যে তিনটা ভাগ, এটাকে আমরা এবার বিস্তারিত দেখব। সবার আগে কি আসতেছে ভাইয়া, প্রজনন শিল্প। ঠিক আছে, প্রজনন শিল্পটা কি, দেখো, জেনেটিক ইন্ডাস্ট্রি, যে শিল্পে, এটা কিন্তু প্রাথমিক শিল্পের একটা প্রকারভেদ, যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পুনর্বার সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। দেখো, এই যে তুমি নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, কিসের, দেখো তো, কি বুঝতেছো নিচে ছবিটা দেখে, কি হচ্ছে নিচে? নিচে কিন্তু আমাদের এই যে আমরা বিভিন্ন দেখবা যে যাদের বাসা হচ্ছে উপকূলীয় অঞ্চল বা হচ্ছে সাতক্ষীরা ওই দিকটাতে, দেখবা তারা মাছ চাষ করে। ঠিক আছে, হ্যাচারিতে কি করে, মাছ চাষ করে। একটা মাছ নিয়ে আসে, সেই মাছ থেকে কিন্তু অনেকগুলো তোমার মাছের পোনা তৈরি হয়। সেই পোনা কিন্তু তারা আবার সেল করে, এবং এই পোনাগুলোর একটা পোনা থেকে কিন্তু আবার অনেকগুলো মাছের পোনা তৈরি হয়। ঠিক আছে। তো মেইনলি প্রজনন শিল্প কোনটা, যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বারবার ব্যবহার করা যায়। তুমি একটা মাছের পোনা হ্যাচারি দিলে, ঠিক আছে, সেই হ্যাচারিতে কি হলো, তুমি প্রথমেই কিছু মাছ ছাড়লে, সেখান থেকে অনেকগুলো মাছের পোনা তৈরি হলো, এবং ওই মাছের যে পোনাগুলো তৈরি হলো, সেখান থেকে তুমি আবার ওই পোনাগুলো কিছু বড় করে, ওই পোনাগুলো থেকে কিন্তু আবার আরো কিছু মাছের পোনা হবে। এইভাবেই কিন্তু চলবে, মানে বারবার সৃষ্টি হবে। এই ধরনের কাজকে কি বলা হয়, প্রজনন শিল্প। এখন আমরা কিছু উদাহরণ দেখি। যে মাছ চাষ, যেটা আমি এক্ষুনি বললাম, মাছ, তুমি পুকুরে একটা মাছ ছাড়ছো, সেই মাছ থেকে মাছের কিছু বাচ্চা হলো, সেই বাচ্চাগুলো আবার বড় হয়ে আবার কিছু মাছ হলো। নার্সারি মানে, ওই যে নার্সারি মানে কিন্তু ক্লাস না, ঠিক আছে, গাছ। তুমি দেখবা হচ্ছে গাছ যেখানে বিক্রি হয়, গাছের নার্সারি, দেখবা ওখানে হচ্ছে তোমার একটা গাছ, আম গাছ তৈরি হলো, মানে আম গাছ হচ্ছে তোমার হইলো, এবার ওই আম গাছের আম থেকে কিন্তু
আটি থেকে আরো আবার আবার আম গাছ তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু নার্সারিতে কিন্তু ওই যে তোমার বিভিন্ন উদ্ভিদ তৈরি করা হয়। এরপরে হচ্ছে কি হলো, হাঁস মুরগি দেখবা, ওই যে হাঁস মুরগি একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এইভাবে কিন্তু বাড়তেই থাকে। ফলমূল ও গবাদি পশুর খামার, তার মানে তোমরা বুঝতেছো যে যেগুলো বারবার একবার তৈরি হচ্ছে সেখান থেকে সেইটা ইউজ করে আবার তৈরি করতেছি, আবার হচ্ছে এইভাবে মানে এক বাই এক তোমার চলতেই থাকতেছে এই কাজটা। এই ধরনের যে শিল্প আছে সেটাকে আমরা কি বলছি, প্রজনন শিল্প। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা প্রজনন শিল্প ক্লিয়ার। এরপরে কি আছে ভাইয়া? প্রাথমিক শিল্পের দ্বিতীয় আমরা একটা প্রকারভেদ পড়েছিলাম, সেই প্রকারভেদটার নাম কি একটু বলো তো দেখি তোমরা। তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে প্রাথমিক শিল্পকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথমটা কি পড়িয়েছি, প্রজনন। এরপরে কি আছে বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানাও যে এরপরে কি আছে। হ্যাঁ একটু জানাও। একটু মনে করতে পারো কিনা দেখো তো, যে আমরা প্রাথমিক শিল্পের যে প্রকারভেদটা পড়িয়েছিলাম, কয় প্রকার পড়িয়েছিলাম, যে তিন প্রকার প্রাথমিক শিল্প। প্রথমটা প্রজনন, দ্বিতীয়টা কি হইতে পারে একটু জানাও দেখি। তোমরা হচ্ছে কেমন মনোযোগ দিয়েছো আমি একটু দেখবো। আমি একটু জানতে চাই যে দ্বিতীয় যেটা আছে, প্রথমটা তো বললাম প্রজনন শিল্প, প্রাথমিক শিল্পের যে প্রকারভেদ, এর দ্বিতীয়টা কি ছিল দেখি তোমরা কেমন মনে করতে পারো। দ্বিতীয়টা কি ছিল ভাইয়া, মনে আছে? দেখি কেমন মনে আছে কিনা। হ্যাঁ, গাজী আরাফাত সিয়াম, হ্যাঁ ভাইয়া তুমি ঠিক বলেছো, নিষ্কাশন। হ্যাঁ, এবার আমরা ওইটাই দেখতে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। নিষ্কাশন শিল্প, এই যে দেখো ছবিতে কি দেখা যায়, দেখা যায় যে বড় তোমার হচ্ছে ক্রেন ইত্যাদি ইত্যাদি নিয়ে কোনো এক তোমার হচ্ছে মাইন সাইডে চলে গেছে, গিয়ে খোঁড়াখুড়ি কাজ চলতেছে। এই যে এই একটা ছবি, ছবিটা মাথায় রাখবা এবং নিষ্কাশন শিল্প কথাটা মাথায় রাখবা, দেখবা এই যে ভিতরে কথাগুলো এগুলো তোমরা এমনি লিখতে পারতেছো। দেখো এখন আমরা সংজ্ঞাটা দেখি। ভূগর্ভ মানে মাটির নিচ থেকে, নদী, নদী থেকে, সাগর বা ভূমি। তাহলে দেখো কয় জায়গার কথা বলতেছে, মাটির নিচে, নদীতে, সাগরে, মাটিতে থেকে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে, প্রকৃতি প্রদত্ত কিছু সম্পদ আছে না, সেগুলো আহরণ করবা উপযুক্ত কাজের পরিবেশ, উন্নত মানের পণ্য ও সেবা পরিবেশন ইত্যাদির মাধ্যমে আরোহণের কাজে যে শিল্প সম্পর্কিত। তার মানে এই দেখো, এই যে জায়গাগুলোর কথা আমি বললাম, এই জায়গাগুলো থেকে তুমি যে তোমার যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক প্রদত্ত সম্পদ, সেই সম্পদগুলো তুমি যে আহরণ করবা, এইটার সাথে এই কাজে তোমাকে কিন্তু যে যে জিনিসগুলো সাহায্যে তুমি হচ্ছে কাজটা করতেছো, এবং টোটাল যে প্রসেসটা, এটাকে আমরা কি বলতেছি, নিষ্কাশন শিল্প। বোঝা গেছে? ঠিক আছে, এখন আমরা যদি উদাহরণ দেখি, দেখো সমুদ্র হইতে মৎস্য শিকার। এখন মাছ কিন্তু সমুদ্রের ভিতরে ছিল ভাইয়া, তুমি কি করলা, জাস্ট একটা জিনিস কিন্তু কনফিউজ হবা না, বা আমাকে কনফিউজ করবা না বারবার। তোমরা হচ্ছে এই জিনিসটাই ভুল করো। মাছ চাষ করা কিন্তু তোমার কোন শিল্প? মাছ চাষ, হ্যাচারিতে, নার্সারিতে, নার্সারিতে হচ্ছে তোমার গাছ তৈরি, এটা কিন্তু তোমার এই যে একটু আগে যেটা দেখালাম তোমার প্রাথমিক শিল্পের ভিতরে প্রজনন শিল্প। আর সমুদ্রতে মাছ আছে, সেটা তুমি কি করতেছো, তুলে নিয়ে আসতেছো, মাছ শিকার করে নিয়ে আসতেছো, এটা কিন্তু নিষ্কাশন শিল্প ভাইয়া। এরপরে হচ্ছে বন হতে তুমি কাঠ আরোহণ করতেছো, নদী হইতে বালু, ভূগর্ভ হইতে খনিজ পদার্থ। এই যে ভূগর্ভের নিচে কিন্তু খনিজ পদার্থ তুমি তৈরি করো নাই, নিচে আছে সেটা তুমি উত্তোলন করতেছো, এটা কিন্তু নিষ্কাশন শিল্প। তো নিষ্কাশন শিল্প এবং প্রজনন শিল্প এই দুটার মধ্যে কিন্তু কনফিউজড হইলে হবে না, দুটাই কিন্তু আলাদা বিষয়। আই গেস তোমরা বুঝতে পেরেছো যে এই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে নার্সারিতে যে তোমার পোনা নিয়ে কাজ করা হয় ওইটা কিন্তু প্রজনন শিল্প, এবং সমুদ্র হইতে মৎস্য শিকার এটা কিন্তু তোমার নিষ্কাশন শিল্প। তো এই দুটাই কনফিউজড হয়ে না। এই দুটা বুঝছো কিনা একটু জানাও, এবং যদি কনফিউশন থাকে তাহলেও জানাইতে পারো, আমি ক্লিয়ার করে দিব।
একটু জানাও। হ্যাঁ, তোমাদের কি কোনো কনফিউশন আছে? এই জায়গায় কিন্তু তোমরা অনেকেই ভুল করো এবং পরীক্ষার খাতাতে কিন্তু উত্তর করতেও ভুল করে ফেলো। এই জায়গায় একটু তোমরা সতর্ক হও এবং তোমরা হচ্ছে জানাও তাহলে যে কি হইতে পারে, মানে কোনো ধরনের কি সমস্যা হইতে পারে যে নিষ্কাশন এবং প্রজননের মধ্যে। যদি সমস্যা না থাকে তাহলে আমি আগে যাব। ঠিক আছে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে ক্লিয়ার। ওকে, এই তো তোমরা ভালো বুঝছো, ভালো লাগছে শুনে। এবার হচ্ছে 3 নম্বর যেটা ছিল সেটা কি ছিল আমাদের? কৃষি শিল্প। দেখো, কৃষি শিল্প কি? যে প্রক্রিয়ায় কৃষিজ পণ্য উৎপাদন ও আহরণ করা হয় তাকে কৃষি শিল্প বলে। এখন কৃষি, দেখো খেতে কি হয়, ধান, পাট, গম ইত্যাদি কিন্তু চাষ করা হয়। এইটা কিন্তু তোমার হচ্ছে এই কৃষির সাথে সম্পর্কিত, বুঝছো ভাইয়া? যে একটু আগে আমরা দেখলাম প্রজনন, তার মানে কি বারবার 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 তো তোমার একটা জিনিস থেকে বারবার তৈরি করা হচ্ছে, এটা কিন্তু প্রজনন। আর তারপরে কি দেখলাম আমরা? আমরা হচ্ছে নিষ্কাশন দেখলাম, আহরণ করা। এবং এই যে মাঠে তোমরা যে ধান এবং পাট চাষ করো, এটা কিন্তু আমরা কি বললাম? কৃষি, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু পড়ে যাচ্ছে। তো এই যে তিনটা পড়ালাম, এই তিনটাই কিন্তু আমাদের শিল্প। শিল্পের প্রথম যে ভাগ কি ছিল? প্রথম ভাগের নাম কি ছিল? প্রাথমিক শিল্প। এই প্রাথমিক শিল্পের যে তিনটা ভাগ, সেই তিনটা ভাগ আমরা এখন দেখলাম, বুঝছো? ওকে, আমরা আমাদের পরের ইসে চলে যাই। এইবার দেখো, দ্বিতীয় যে ভাগটা ছিল, প্রথমটা ছিল প্রাথমিক শিল্প। আমি আবারও একটু ব্যাক করি। দেখো, এই যে আমরা কিন্তু কমপ্লিট করলাম কোন পার্টটা? এই প্রাথমিক শিল্প কাকে বলে, প্রাথমিক শিল্পের প্রকারভেদ, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প এবং তোমার হচ্ছে কৃষি শিল্প। এই পার্টটা কিন্তু আমরা ডান করে ফেলেছি। এই পরের যে পার্টটা, এবার আমরা এই পার্টে আসব, উৎপাদন বা প্রস্তুত শিল্প কি বা কাকে বলে এবং এর আন্ডারে কোনগুলো আছে এইগুলো আমরা দেখব। হ্যাঁ, দেখো, উৎপাদন বা প্রস্তুত শিল্প এটা কি এবং এটা কাকে বলে? শ্রম এবং যন্ত্র, দুইটা ওয়ার্ড। শ্রম এবং যন্ত্র, শ্রম কারা দেয়? মানুষ দেয়। মানুষের শ্রমও লাগবে, আবার যন্ত্রের ব্যবহারও লাগবে। দুইটার সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায়, আমি একটু আগে প্রক্রিয়া সম্পর্কে পড়িয়েছি যে একটা একটা কাজের পরে আরেকটা কাজ। কাঁচামাল বা অর্ধ প্রস্তুত দ্রব্য, দুইটা বিষয়। এখানে তুমি কাঁচামাল, ডিরেক্ট তুমি কাঁচামাল ইউজ করতে পারো, বা অন্য একটা প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেইটাকে বলা হয় কি? অর্ধ প্রস্তুত। যেমন এই যে আমরা কাপড়ের কথা চিন্তা করি, এটা কিন্তু ফাইবার ছিল। কি ছিল? ফাইবার। এই ফাইবার থেকে কিন্তু কি হয়েছে? কাপড় তৈরি হয়েছে। ঠিক আছে, আবার এই কাপড় আবার কি হলো? কাপড় তোমার গার্মেন্টসে এসে কি হলো? পোশাক তৈরি হলো। তাহলে দেখো বিষয়টা কি, দেখো এখন তুমি যদি গার্মেন্টস এর মালিক হও, তোমার এখানে কি আসবে? প্রথমে কিন্তু কাপড় আসবে, সেখান থেকে তুমি পোশাক তৈরি করবা। এখন এই যে কাপড়টা, এটাই কিন্তু কাঁচামাল ছিল না, এটা কিন্তু ফাইবার থেকে আসছে। ঠিক আছে, এই ফাইবার, এখন এটা কি হলো? এই কাপড়টা কিন্তু তোমার জন্য তখন কি হয়েছে? অর্ধ প্রস্তুত। এই কাপড়টা কিন্তু অর্ধ প্রস্তুত। এই কাপড়টা এর আগে কি হয়েছে? ফাইবার থেকে কোনো একটা শিল্পের মাধ্যমে কাপড় তৈরি হয়েছে। তার মানে কি? এটা অর্ধ প্রস্তুত, শুধু কাপড় মানুষ ব্যবহার করতে পারতেছে না। এখন এই কাপড় থেকে তুমি পরবর্তীতে কি করলা? পোশাক তৈরি করলা। আবার ডিরেক্ট তুমি কি করতে পারো? তোমার বিজনেসটা শুধু কাপড় তৈরির, তুমি যদি গার্মেন্টস এর না হয়ে তুমি যদি শুধু কাপড় তৈরির কথা চিন্তা করো, তাহলে তোমার জন্য কিন্তু আবার এটা কি? কাঁচামাল হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু কাজ করে। তো কাঁচামাল বা অর্ধপ্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহার উপযোগী, তুমি একজন মানুষ তোমার ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকেই কি বলা হচ্ছে? উৎপাদন শিল্প। তাহলে উৎপাদন শিল্পটা বোঝা গেছে যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত দুই ধরনের কিন্তু পণ্য ইউজ করা হয়, করে তোমার তোমার উপযোগী কিন্তু প্রোডাক্ট তৈরি করা হয়। অর্থাৎ উৎপাদনে, অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য পণ্যের যে রূপগত, কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রূপগত যে পরিবর্তন হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি? উৎপাদন শিল্প। তার মানে কি? তুমি কোনো একটা কাজ করলে সেই কাজের মাধ্যমে তোমার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর কি হলো? রূপগত পরিবর্তন হইলো। এই রূপগত যে পরিবর্তন হলো এটাকে আমরা কি বলতেছি? যে উৎপাদন শিল্প। যেমন তুমি যদি চিন্তা করো যে আহ, একটা জিনিস এর রূপ আগে কেমন ছিল এবং পরবর্তীতে কেমন হয়েছে, যে
এই যে এটার কথা চিন্তা করো, ফাইবারের রূপ পরিবর্তন হয়ে কাপড় হয়ে গেছে, কাপড়ের রূপ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, পোশাক হয়ে গেছে। তো এই ধরনের যে রূপ পরিবর্তনের কাজ, এটাকে বলা হচ্ছে প্রস্তুত শিল্প। কিছু উদাহরণ দেওয়া আছে, গাছ কেটে আসবাবপত্র তৈরি বা বয়ন শিল্প বা ইস্পাত শিল্প, বিভিন্ন ধরনের শিল্প। ধরো গাছে কি ছিল, কাঠ, তুমি গাছ দেখতে পারতো, গাছ থেকে এই যে হঠাৎ করে কি হয়ে গেল, চেয়ার হয়ে গেল, রূপ, গাছের রূপটা কি আর থাকলো, থাকলো না, চেয়ার হয়ে গেল কিন্তু। তো এই যে এটাকে বলা হয় যে রূপগত পরিবর্তন। এই ধরনের যদি পরিবর্তন আসে, সেটাকে আমরা কি বলছি, উৎপাদন বা প্রস্তুত শিল্প। আশা করি বোঝা গিয়েছে। এখন যদি বোঝা গিয়ে থাকে, আমরা একটু আগে পড়ে এসেছি উৎপাদন বা প্রস্তুত শিল্প, এটার কিছু ক্লাসিফিকেশন ছিল। এই উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছিল, আমরা ওই যে প্রথমে আমরা ক্লাসিফাইড যখন করেছিলাম সেখানে দেখেছিলাম। তো তোমরা যদি জানো তাহলে আমাকে জানাও, প্রথমটা আমরা কি দিয়ে শুরু করতে পারি। উৎপাদন বা প্রস্তুত শিল্পের যে প্রকারভেদ গুলো আমরা দেখেছিলাম উৎপাদন শিল্পের, সেখান থেকে প্রথম যেটা আমরা দেখেছিলাম, আমরা হচ্ছে ওখানে 4টা ভাগ দেখেছিলাম উৎপাদন বা প্রস্তুত শিল্পের। এর প্রথমে আমরা কোনটা বলতে পারি, যে কোনো একটা তোমরা বলো তো, একটু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটি করতেছো। তোমরা একটু জানাও যে উৎপাদন শিল্পের আন্ডারে আমরা প্রথমে কোনটাকে দিতে পারি। যে যে আছো একটু জানাও। মনে আছে কি যে আমরা যে ক্লাসিফিকেশন দেখেছিলাম, সেখান থেকে আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্পের আন্ডারে প্রথমে কোনটা দিতে পারি? তোমাদের কি মনে আছে? মনে থাকলে জানাও, না হলে আমি আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই। যদি মনে থাকে তোমাদের, তাহলে তোমরা একটু জানাতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা হ্যাঁ মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। আমারও তাহলে বুঝতে সুবিধা হবে, এবং তোমরা যদি কোঅপারেট করো তাহলে হচ্ছে আমি ক্লাসটা আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যেহেতু মনে নাই, ওকে। যৌগিক, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জীবন, তোমাকে ধন্যবাদ। তুমি মনে করার চেষ্টা করেছো এবং খুব সুন্দরভাবে মনে করেছো। হ্যাঁ, যৌগিক। এখন আমরা 4টা ভাগ ছিল, একটা ছিল বিশ্লেষণমূলক, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক এবং সংযোজন। 4টা ভাগ আমরা পার্ট বাই পার্ট দেখব। দেখো প্রথমে কি বলছি, বিশ্লেষণমূলক, অ্যানালিটিক্যাল। সংজ্ঞা কি বলতেছে দেখো, এ জাতীয় শিল্পে কোনো দ্রব্যকে বিশ্লেষণ করে নানা রকম দ্রব্য তৈরি করা হয়। ভালো করে বোঝো, একটা কি আছে, দ্রব্য, এই দ্রব্যকে পার্ট বাই পার্ট মানে ভেঙে ভেঙে আবার নতুন নতুন কি করা হচ্ছে, মানে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। একটা দ্রব্য থেকে ভেঙে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলছি, বিশ্লেষণমূলক শিল্প। যেমন মাটির নিচে যে অশোধিত খনিজ, এইটাকে প্রথমে তোলা হয়, তুলে তেল থেকে, ওখানে দেখবা যে খনিজ পদার্থটা মাটির নিচে আছে, সেটাতে একসাথে কিন্তু তেল, যে তেলটা থাকে, খনিজ যে তেলটা থাকে, তেলের ভিতরে কিন্তু অনেকগুলো ভাগ আছে দেখবা। ডিজেল, কোন কোন গাড়ি ক্ষেত্রে ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, খনিজ কয়লা হতে কোক, কয়লা। যে দেখো, খনিজ যে তেলটা ছিল, তেল তুমি খনি থেকে পাইলা, সেই তেল থেকে তুমি কয়টা ভাগ করলা, ডিজেল, ডিজেল পাইলা, পেট্রোল পাইলা, গ্যাসোলিন পাইলা এবং কেরোসিন পাইলা। তার মানে খনিজ যে তেল, সেইখান থেকে তুমি 4টা প্রোডাক্ট পাইলা। তার মানে একটা দ্রব্য ভাগ করে তুমি 4টা প্রোডাক্ট পাইলা। আবার খনিজের যে কয়লা, নিচে নিচে যে খনিজ কয়লা, সেখান থেকে তুমি কি পাইছো, কোক কয়লা, ন্যাপথলিন, ন্যাপথলিনের যা বাসা ইউজ করো, আলকাত্রা। দেখো এখান থেকে কয়টা পেয়েছো, 3টা। তার মানে কি, একটা দ্রব্য ভাঙতেছো, ভেঙে তুমি মানে একাধিক পণ্য তুমি পাচ্ছ। এই যে টোটাল প্রসেস, এটাকে আমরা বলছি বিশ্লেষণমূলক শিল্প। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আসি প্রক্রিয়া। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি ভাইয়া। প্রক্রিয়া, প্রক্রিয়া জিনিসটা কি ছিল, প্রক্রিয়া জিনিসটা ছিল যে 1 বাই 1 কাজ, একটা কাজের পরে আরেকটা কাজ হবে, তারপরে আরেকটা কাজ হবে, এইভাবে পার্ট বাই পার্ট
চলতে থাকবে। এটা কি বলে আমরা প্রক্রিয়া। এখন প্রক্রিয়াজাত শিল্প বা প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা কি? বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে উৎপাদন করা হয়, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করাই হলো শিল্প, হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক। তার মানে প্রক্রিয়া, যে এই কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পণ্য উৎপাদন হয়, একটা কাজ শেষ, সেখান থেকে আরেকটা কাজ, সেখান থেকে আরেকটা কাজ। আমরা পোশাক শিল্পের কথা বলেছিলাম, মনে আছে? ধরো এই শার্টের কথা চিন্তা করো, প্রথমে কি হলো, কাপড় আসলো প্রতিষ্ঠানে, কি আসলো, আমরা এই সাইডটা ইউজ করি, হ্যাঁ, কাপড় আসলো। এই কাপড় একজন কি করতেছে, কেটে দিচ্ছে। কাপড় কাটার পরে একজন কি করতেছে, সেলাই করতেছে। তারপরে একজন কি করতেছে, বোতাম লাগাচ্ছে। ঠিক আছে, দেখো প্রসেস কিন্তু এই আগের কাজ না হলে কিন্তু পরের কাজ হবে না। প্রথমে কাপড় আসা লাগবে, এরপরে কাপড়টাকে কাটতে হবে, তারপরে সেলাই করতে হবে, তারপরে বোতাম লাগাবে। এই যে প্রসেস, দেখো একটা কাজ শেষ হবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে। এটাকে আমরা বলছি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যেমন কি কি আছে, তুলা হতে বস্ত্র তৈরি, যেটা আমি দেখালাম, যে কাপড়ের কথা চিন্তা করো। আখ থেকে চিনি তৈরি, আমি ওই প্রথমেই যখন ব্যবসা বোঝাচ্ছিলাম তখন কিন্তু উদাহরণটা দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে প্রক্রিয়া ভিত্তিক ক্লিয়ার। আমরা চলে যাই যৌগিক শিল্পে। এবার দেখো, আমরা একটু আগে যেটা দেখলাম বিশ্লেষণ, বিশ্লেষণ এবং যৌগিকের মধ্যে দেখো মিল বা যোগসূত্র কোথায় আছে। দেখো বিশ্লেষণে আমরা কি পড়েছিলাম, যে পার্ট বাই পার্ট আলাদা করতেছে, একটা থেকে আরেকটা, আরেকটা আলাদা করতেছে। আর যৌগিকে কি হচ্ছে, যৌগিকে কিন্তু তুমি কি করতেছো, একাধিক দ্রব্য নিয়ে এসে সেইটাকে সংযুক্ত করতেছো। আগের বারে আমরা দেখেছিল একটা ভাগ করে অনেকগুলো, আর এবার আমরা কি দেখতেছি, অনেকগুলো একসাথে যুক্ত করে একটা। এটাকে কি বলছি, যৌগিক শিল্প। এখন যৌগিক শিল্প এবং সংযোজন শিল্প, এই দুইটা আবার কিন্তু ঝামেলা আছে ভাইয়া। ঝামেলাটা কি, অনেকেই যৌগিক এবং সমন্বয়, যৌগিক এবং হচ্ছে সংযোজন, এই দুটা ঘোলায় ফেলে। এই দুইটা আমরা হচ্ছে একটু পরে দেখবো, আগে যৌগিকটা দেখে নিই। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এই শিল্পে একাধিক মৌলিক দ্রব্য, কি বলেছে ভাইয়া, মৌলিক দ্রব্য সমন্বয়ে একটি নতুন দ্রব্য তৈরি করা হয়। যেমন সার শিল্প, এটি কয়েকটি মৌল, যে তোমার যে সারটা তোমরা ইউজ করো, মানে হচ্ছে খেতে যখন ফসল চাষের ক্ষেত্রে তৈরি ইউজ করা হয়, সেটার জন্য কিন্তু অনেকগুলো কি থাকে, মৌলিক উপাদান থাকে। তারপরে সাবান, সিমেন্ট, এইগুলো দেখবা যে অনেকগুলো উপাদান একসাথে সংযুক্ত করার পরে তারপরে হচ্ছে এই সাবান বা সিমেন্ট তৈরি হয় কারখানাতে। এটা কিন্তু যৌগিক, এই বিষয়টা মাথায় রাখবা। এরপরে আমরা যেটাতে যাবো, এখানে কনফিউজিংটা তৈরি হবে। সংযোজন শিল্প, যৌগিক এবং সংযোজন শিল্প দুইটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে, অনেকেই ঘোলায় ফেলে। এখানেও কিন্তু সংযুক্ত, মানে আগেরটাতেও কি হলো, অনেকগুলো একসাথে সংযুক্ত করা হলো, এটাতেও কিন্তু একই কাজ করা হবে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে সংযুক্ত করা হবে। তাহলে পার্থক্য কি ভাইয়া, এই প্রক্রিয়ায় একাধিক যন্ত্র বা যন্ত্রাংশ সংযোজন করে নতুন পণ্য তৈরি করা হয়। দেখো আগের বারে যেটা ছিল সাবান বা সার তৈরি, তোমার ধরো সাবানের কথা চিন্তা করে, সাবান তৈরি করতে যে উপকরণগুলো দরকার হয়, এই উপকরণগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না, বা তোমার হচ্ছে তোমার বাস্তবিক লাইফে কিন্তু ইউজ করতে পারি না। আর সংযোজনে কি হয়, আলাদা 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 তোমার যন্ত্র তৈরি করা থাকে, আমরা একসাথে সেগুলোকে জুড়ে দিই। ঠিক আছে, আর যৌগিকে কি ছিল, মৌলিক যে পদার্থগুলো ছিল, মৌলিক পদার্থ একসাথে কিন্তু তোমার যোগ করা হচ্ছে, নট সংযুক্ত করা হচ্ছে। এখানে জাস্ট বাইক তৈরি করতে বিভিন্ন পার্টস পাতি যেগুলো ছিল, সেই পার্টস পাতিগুলো কিন্তু যে বাইক যেখানে তৈরি করা হবে ওইখানে এসে সংযোজন করা হয়। বা রেলের কথা চিন্তা করো, রেল লাইনে এই যে তুমি ধরো একটা রেল তুমি কিন্তু কোনো একটা কারখানায় তৈরি করতে পারবা না। রেলের ধরো একটা কম্পার্টমেন্ট, আরেকটা কম্পার্টমেন্ট, তারপরে রেলের যে পাত, এগুলো তুমি আলাদা আলাদা ভাবে তৈরি করছো। মেইন যে রেল লাইন, সেখানে এসে তুমি কি করলা, পার্ট বাই পার্ট বাই পার্ট তোমরা হচ্ছে সেটাকে সংযুক্ত করে দিলা। এটা কিন্তু সংযোজন শিল্প। আর আমরা যৌগিক শিল্পটা কি দেখেছি, যে মৌলিক যে দ্রব্যগুলো সেগুলো একসাথে মিক্স করে নতুন পণ্য তৈরি করা হয়। ঠিক আছে, এই দুইটার পার্থক্য কিন্তু অবশ্যই মনে রাখবা, এটাই কিন্তু মেইন। এবং এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, যে তোমার উদ্দীপকে এমন ধরনের কোনো প্রশ্ন লেখা থাকবে বা কোনো ইন্ডিকেশন দেওয়া থাকবে, তুমি কনফিউজ হয়ে যাবে এটা কি সংযোজন নাকি এটা যৌগিক। ওকে, এরপরে ভাইয়া তাহলে গেল। এরপরে আমাদের ভাগ ছিল কি, নির্মাণ শিল্প। আমাদের কিন্তু ডান, দেখো আমি একটু পিছনে যদি যাই, এই যে শিল্পের যে প্রকারভেদ দেখেছিলাম,
প্রাথমিক শিল্প, প্রাথমিক শিল্পের আন্ডারে 3টা ভাগ, উৎপাদন বা প্রস্তুত শিল্প এর আন্ডারে 4টা ভাগ, সবগুলো কিন্তু আমাদের দেখা শেষ। এবার শিল্পের যে মেইন 4টা ভাগ ছিল তার ভিতরে 2টা ভাগ যে নির্মাণ এবং সেবা পরিবেশক শিল্প, এই দুটো আমরা দেখব। এই যে দেখো নির্মাণ যে প্রক্রিয়ায়, হ্যাঁ নির্মাণ শিল্প কি বা কনস্ট্রাকটিভ শিল্প ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের নির্মাণ কাজ, যে বিল্ডিং তৈরি করো, কলকারখানা তৈরি করো, এই ধরনের নির্মাণ বা সেতু তৈরি, এই ধরনের যে নির্মাণ রিলেটেড যে কাজ, এই কাজ যে শিল্পের মাধ্যমে করা হয় সেটাকে নির্মাণ শিল্প বলে। অনেক ইজি, যেমন রাস্তাঘাট, দালান কোঠা, বাঁধ, সেতু নির্মাণ করা, ঠিক আছে, নর্মাল একটা বিষয়। এটা তাহলে গেল। সেবা পরিবেশক শিল্প কি? যে শিল্প জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। এই যে বাংলাদেশে দেখবা ওয়াসার কথা শুনছো, ওয়াসা এটা কি করে? এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান। এরা কি করে? তোমার হচ্ছে এই যে পানির যে বিষয়টা, এটা কিন্তু দেখে এরকম ওয়াসার মতন বিভিন্ন টেলিফোন যে কোম্পানিগুলো আছে তারা কি করে? সেবা প্রদান করে। এটাও কিন্তু একটা শিল্প। গ্যাস, এই গ্যাসের কিন্তু একটা শিল্প। তারপরে হচ্ছে পানি, এই পানিও কিন্তু একটা সেবা পরিবেশক শিল্প, ঠিক আছে। তো এইগুলো যারা সাপ্লাই করে তারা কিন্তু হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্পের আন্ডারে পড়ে যাবে। যারা সরবরাহ করে এটা, এই যে পানিটা কিন্তু তোমার কাছে কিন্তু সরবরাহ হচ্ছে এখন, এই সরবরাহ করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার পানিটাকে কিন্তু শোধন করে তারপরে কিন্তু তোমার কাছে পাঠাচ্ছে, এটাও কিন্তু শিল্প। দেখছো রূপ পরিবর্তনের মতন কিন্তু হয়ে যাচ্ছে। পানি কিন্তু প্রথমে যে তোমার একদম ক্লিন তোমার খাওয়ার মতন পানি সেটা কিন্তু ছিল না, এটা শোধন করে তারপরে তোমাকে কিন্তু এই সার্ভিসটা তোমাকে দিচ্ছে। তো এটাকে আমরা বলছি সেবা পরিবেশক শিল্প। ভাইয়া তাহলে শিল্প ডান, শিল্প কি সবার ডান হয়েছে কিনা, এবং শিল্প থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা কি পারবে কিনা এটা আমাকে একটু জানাও, যে শিল্প থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের হবে কিনা, নাকি শিল্প থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে না। আমাদের কিন্তু শিল্প শেষ, এবং এইটাই কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারের অলমোস্ট হাফ ডান। শিল্প নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ডান, ওকে। বাণিজ্য, বাণিজ্য আমি যেটা বলেছিলাম জাস্ট একটু দেখো। বাণিজ্য কি? শিল্পে উৎপাদিত পণ্য। আমি বলেছিলাম যে ধরো তোমার পোশাকটা তৈরি হলো, পোশাকটা তুমি আমি ভোগ করব, এটা করার জন্য ভোক্তার কাছে পৌঁছাইতে হবে। এই পৌঁছানোর জন্য এখন এটা তোমার কাঁচামালও পৌঁছাইতে পারে। ধরো আহ কোনো একটা তোমার হচ্ছে কি বলা যায় যে আহ রাজশাহীর আম ধরো ভালো হয়, এখন এই আম থেকে কিন্তু জুস তৈরি হয়, রাজশাহীর আম। এখন এই আমটা কিন্তু ওই যারা জুস তৈরি করবে তাদের জন্য কিন্তু কাঁচামাল। এখন এই কাঁচামালটা শুধু রাজশাহীতে ধরো আম তৈরি হলো, এখন তোমার ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকাতে। তো এই আম কি হলো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে, এটা রাজশাহী থেকে ঢাকাতে আসবে, এটা কিন্তু কাঁচামাল আসতেছে। আবার অর্ধ প্রস্তুত কি? ধরো তোমার ওই যে বললাম কাপড়ের কথা, কাপড় কিন্তু অর্ধ প্রস্তুত। তো এই কাপড়টা, এই ধরনের পণ্য কোথায় যাবে? পরবর্তী যে ভোগকারী বা ব্যবহারকারী উৎপাদক। দেখো এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে যে তুমি যে পণ্যটা তৈরি হয়েছে সেটা তুমি চাইলে উৎপাদকের কাছেও দিতে পারো বা ভোগকারী, দুইজনের কাছেই পৌঁছাচ্ছ, আলটিমেটলি কিন্তু তুমি পৌঁছাচ্ছ। এই পৌঁছানোর যে কাজটা, কাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য তুমি যে কার্যক্রম হাতে নিয়েছো সেটাকে আমরা বলতেছি বাণিজ্য। ঠিক আছে, বাণিজ্য তাহলে ক্লিয়ার। বাণিজ্য, একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই জিনিসটা তোমরা বিজনেস স্টুডেন্টরা খুব ভালোভাবে মনে রাখবে, এটার জন্য আর কখনোই ভুল না হয়, আমার জন্য আর কখনো না শুনি যে এই জিনিসটা বলতেছে। তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন গ্রুপে পড়ো, তুমি হঠাৎ করে উত্তর দিয়ে দাও ভাই আমি কমার্সে পড়ি, অনেকে উত্তর দেয় ভাই আমি আর্টসে পড়ি, অনেকে উত্তর দেয় আমি সায়েন্সে পড়ি। আজকে শিখে নাও, তোমার বিভাগ তোমার গ্রুপের নাম কিন্তু বিজনেস স্টাডিজ, নট কমার্স, বিজনেস স্টাডিজ।
তোমার গ্রুপের নাম বিজনেস স্টাডিজ, নট কমার্স। কমার্স বিজনেস স্টাডিজের খুব মানে একটা তোমার অংশ বলতে পারো, কিন্তু তুমি কিন্তু বিজনেস স্টাডিজে পড়তেছো, নট কমার্সে। কমার্স মানে বাণিজ্য, তুমি কি বাণিজ্যতে পড়তেছো? শিল্প ছিল না, প্রত্যক্ষ সেবা ছিল না, এগুলো কি তোমার ব্যবসার অন্তর্ভুক্ত না? তাই তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কিসে কোন গ্রুপে পড়ো, তুমি কি উত্তর দিবা? ব্যবসায় শিক্ষা বা বিজনেস স্টাডিজ, এইটাই কিন্তু আসল উত্তর। শুধু পড়লে হবে না ভাইয়া, যে কোনো প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর করতে হবে, এবং তুমি আজ এ বিজনেস স্টুডেন্ট, তোমাকে অবশ্যই স্মার্ট হইতে হবে। এবং এই যে যে জিনিসটা দেখালাম, আমি অনেক লক্ষ্য করেছি আমাদের বিজনেসের স্টুডেন্টদের মধ্যেই অনেকেই এই জিনিসটা করে। তুমি কিসে পড়ো? তুমি কমার্স, আমি কমার্সে পড়ি, এই ধরনের উত্তর দেওয়া যাবে না। এবার দেখো, আমরা বাণিজ্যের যে ভাগ দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম? বিনিময়, পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর সত্ত্ব হস্তান্তর। এই যে ফোনটা, আমার যে ফোনটা হচ্ছে কোম্পানি তৈরি করেছে। কোম্পানি তৈরি করার ফলে কোম্পানির কোনো একটা দোকান থেকে আমি ফোনটা কিনেছি। এখন কি করলাম? এখন এই ফোনটা যখন দোকানে ছিল, ফোনের মালিকানাটা কার কাছে ছিল? দোকানদারের কাছে ছিল। ফোনটা যখন আমি কিনে নিলাম, মালিকানাটা কার চলে আসলো? এখন এই ফোনটা কার? আমার। তো এই ধরনের মালিকানা স্থানান্তরের যে কাজটা, এটাকে আমরা বলছি বিনিময়, পণ্য বিনিময়। বিনিময়ের মাধ্যমে সত্য হস্তান্তরের ক্ষেত্রে বিদ্যমান ব্যক্তির ব্যক্তিগত বাধা, তার মানে কি, এই পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে ব্যক্তিগত বাধা তৈরি হয়। তার মানে কি, ধরো শোরুমে আছে, শোরুম থেকে আমার কাছে আসবে, এখন শোরুমে যখন আছে তখন ওই শোরুমের যে মালিক তার তার আন্ডারে থাকবে, এবং যখন আমার কাছে আসবে তখন আমার আন্ডারে। তো আমি যে ব্যক্তি, এই ব্যক্তিগত যে বাধাটা, যে ওই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তির কাছে আসার যে বাধাটা, এটাই কিন্তু দূর করে কি? বিনিময়। ঠিক আছে? এবং বিনিময়কে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছিলাম, মনে আছে তোমাদের? যে আমরা বিনিময়কে কয় ভাগে ভাগ করেছিলাম? যদি মনে থাকে একটু চটপট লিখে দাও, যে বিনিময়কে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম। আমি দেখাবো, তার আগে তোমরা একটু জানিয়ে দাও বিনিময়কে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম। তোমরা কি পারবে বিনিময়কে কয় ভাগে ভাগ করেছিলাম এটা বলতে? যদি পারো একটু জানাও। ভাইয়া ভাইয়া ভাইয়া, তোমরা জানাও যে বিনিময়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা পড়েছিলাম শিল্প বাণিজ্য, গাজী আরাফাত লিখছে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ। না ভাইয়া, ওইগুলো তো ছিল, দুইটা পার্টে ভাগ করেছিলাম, মনে আছে? বাণিজ্যকে, মনে থাকার কথা, বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এই বিনিময়, পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে সহায়ক কার্যাবলী। আরেকটা কি ছিল? সহায়ক কার্যাবলী। এই সহায়ক কার্যাবলী যেগুলো, সেইগুলোর কথা তুমি বলতেছো ভাইয়া, এগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী। তুমি যেগুলো বলেছো ব্যাংক, বিমা, পরিবহন, এগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী। আর বিনিময়টা কি? এই যে বিনিময় যেটা বললাম, ক্রয় বিক্রয়। এবং আমি জিজ্ঞাসা করছি এই বিনিময়কে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? একটু জানাও, যদি না জানা থাকে তাহলে সমস্যা নাই, আমরা একটু আগে পড়িয়েছি। তোমরা জাস্ট আমার ক্লাসের শেষে এই স্লাইড আমি দিয়ে দিব, তোমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমি স্লাইড দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং সেখান থেকে তোমরা দেখে নিয়ে, আর আমরা হচ্ছে যেহেতু আজকে মৌলিক ধারণার ক্লাসের আমরা হাফ করাইতেছি, আর হাফ কাল মানে পরবর্তীতে যেদিন রুটিন থাকবে ওই দিন করাবো। তো ওই হাফ শেষ হওয়ার পরে আমি ওই হাফটা যেদিন শেষ হবে ওই দিন কিন্তু তোমাদেরকে একটা এক্সাম নিব, এবং ওই দিনকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার 1-এর উপরে আমি লেকচার শিটটা দিয়ে দিব। ঠিক আছে? আর আজকে আমি যা পড়িয়েছি স্লাইডটা খুব সুন্দর মতো পড়বে, এবং আগামী দিন যেদিন আমি ক্লাস নিব এই চ্যাপ্টারে বাকিটুকু, সেই দিন হচ্ছে ওই ক্লাসের আমি লেকচার শিট তো দিবই, পাশাপাশি ওই দিন কিন্তু হচ্ছে তোমার এই যে বাকি যে স্লাইডটুকু সেটাও দিয়ে দিব। এবং ক্লাস শেষ হওয়ার পরে তুমি কি বুঝেছো তার উপরে কিন্তু একটা পরীক্ষাও থাকবে। ওকে, ট্রেড সহায়ক কার্যাবলী, হ্যাঁ ওটা তো বাণিজ্যের প্রকারভেদ। হ্যাঁ, এই যে আমদানি রপ্তানি, তারও আগে একটা প্রকারভেদ ছিল ভাইয়া, এই যে অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য, এই দুইটা প্রকারভেদ কিন্তু ছিল। এই যে আমি পড়িয়েছিলাম, জাস্ট আমি গো থ্রু করে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে, আমি একটু আগে দেখিয়ে দিয়েছিলাম।
একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন হওয়াকে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। বলেছিলাম দেশের মধ্যে, এটাকে অভ্যন্তরীণ বাণিজ্য। আর তোমরা যেটা বলতেছো আমদানি রপ্তানি, এটা হচ্ছে এই অভ্যন্তরীণ বাণিজ্যের এবার প্রকারভেদ। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে পাইকারি আর একটা খুচরা। পাইকারি কি? উৎপাদকের নিকট থেকে অধিক পরিমাণে পণ্য দ্রব্য ক্রয় করে সেগুলো ছোট ছোট লুটে খুচরা ব্যবসায়ী। তাহলে পাইকার কারা বা পাইকারি ব্যবসায়ী কারা? যারা উৎপাদক, যারা মেইন উৎপাদন যেখানে করতেছে সেখান থেকে পণ্য কিনলো, নিজের কাছে নিয়ে আসলো, নিয়ে এসে মুদি দোকানদার যারা আছে তাদের কাছে বিক্রি করতেছে, হচ্ছে পাইকার। আর খুচরা কারা? এই যে যারা পাইকার যারা আছে তাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ী যারা কিনে নিয়ে আসে আমাদের মতন ভোক্তার কাছে যারা বিক্রি করে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডান। এখন তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য ডান। এবার আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য, এক দেশের মানুষ এবং অন্য দেশের মানুষের সাথে যে বিনিময় কার্যক্রম হবে। দেখো, এক দেশের সাথে অন্য দেশের বাণিজ্য হলে তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এ ব্যবস্থায় এক দেশের ক্রেতা অন্য দেশের বিক্রেতার সাথে বাণিজ্য করে। তার মানে কি, এই দেশে এক ক্রেতা থাকবে, অন্য দেশে বিক্রেতা থাকবে, এরকম হবে। এইটাকে আমরা ওই যে তুমি আমদানি রপ্তানি এবং পুনঃরপ্তানি যে লিখেছো, এই যে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য, এইটাকেই আমরা এই তিন ভাগে ভাগ করতেছি। সেটা কি কি? এই যে আন্তর্জাতিক বাণিজ্যকে, সেটা হচ্ছে আমদানি, যখন আমি বাংলাদেশে অন্য দেশ থেকে পণ্য কিনে নিয়ে আসবো তখন সেটাকে কি বলছে? আমদানি। এবং রপ্তানি কি? আমার দেশ থেকে পণ্য আমি বিদেশে আমরা প্রেরণ করব, করে মুনাফা করব, এটাকে বলবো রপ্তানি। এবং পুনঃরপ্তানি কি ভাইয়া? অন্য এক দেশ থেকে আমি প্রোডাক্ট কিনবো। এই যে ইউক্রেন এবং রাশিয়া এবং বাংলাদেশের যে উদাহরণটা দেখিয়েছিলাম, যে ইউক্রেনের কাছ থেকে বাংলাদেশ প্রোডাক্ট কিনতেছে, সেটা রাশিয়ার কাছে বিক্রি করতেছে। তো এই যে এই টোটাল প্রসেসটা হচ্ছে পুনঃরপ্তানি। এটা হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্যের যে প্রকারভেদ সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা দেখো একটা উদাহরণ দিয়েছি ছবির মাধ্যমে, দেখো একটু খেয়াল করে। ভারত আর সিঙ্গাপুর, এখন ভারত থেকে প্রোডাক্ট ডিরেক্ট কিন্তু সিঙ্গাপুরে যাইতে পারতো, কিন্তু যায় নাই। না, আগে কি হয়েছে? ভারত থেকে প্রথমে বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে প্রোডাক্ট তারপরে কোথায় গেছে? সিঙ্গাপুরে গিয়েছে। তো এই যে দেখো, আমি বাংলাদেশ কি করলাম, আগে কি করলাম, এই পার্টটা হচ্ছে আমদানি, আর তারপরে কি করলাম? রপ্তানি। আমি বাংলাদেশ কি করলাম, প্রথমে কি করলাম? আমদানি করলাম, এরপরে কি করলাম? আমি হচ্ছে আবার সিঙ্গাপুরে রপ্তানি করলাম, যে কাজটা ভারত ডিরেক্ট সিঙ্গাপুরের সাথে করতে পারতো, কিন্তু সেটা না করে বাংলাদেশ আমি কি করলাম? আগে ভারতের কাছ থেকে কিনলাম, কিনে সেই প্রোডাক্ট আবার সিঙ্গাপুরের কাছে সেল করলাম। এটা হচ্ছে পুনঃরপ্তানি। ঠিক আছে, একটা ছবি দিয়ে ক্লিয়ার করলাম। তো আজকের যে ব্যবসার মৌলিক ধারণা, সেটার অর্ধেক বা অর্ধেকের একটু বেশি শেষ হয়েছে। বাকিটা আমরা পরবর্তী আমাদের যে ম্যানেজমেন্ট যেদিন ক্লাস থাকবে ওই দিন শেষ করব। এবং আবারও বলছি, ওই দিন কিন্তু আমি তোমাদেরকে লেকচার শিট যেটা আছে সেটা দিয়ে দিব, লেকচার শিট 1 যেটা আছে সেটা দিয়ে দিব, এবং স্লাইড তো দিবই, লেকচার শিট 1 স্লাইড, এবং হচ্ছে ওই দিন কিন্তু তোমাদের হচ্ছে একটা এক্সাম থাকবে। এই পুরা ব্যবসায়ের মৌলিক ধারণার উপরে পুরো একটা এক্সাম থাকবে, ওই দিন কিন্তু আমি তোমাদেরকে এক্সাম নিব। তো তোমরা সেইভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবে। আশা করি তুমি শুধু ক্লাস করলে ওই এক্সামে তোমার হচ্ছে যদি আমি 10টা এমসিকিউ দিই, 10 আউট অফ 10 পাওয়ার মানে তোমার সামর্থ্য থাকবে, এবং তুমি অধিকাংশ আমি চাই যেন তোমরা 9 পাও 10-এর ভিতরে। একটা প্রশ্ন হার্ড হইতেই পারে, কিন্তু আমি চাই তোমরা যেন 10-এর ভিতরে 9 অ্যাটলিস্ট পাও। 9-এর কম যারা পাবে তারা আসলে ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করে নাই, আমি বুঝে নিব। তো চেষ্টা করবা যেন ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, এবং লেকচার শিট যেটা দিব সেটা যেন শেষ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতন আমাদের যে বিজনেস স্টাডিজ শিওর শর্ট কোর্সের যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার তোমার যে প্রথম ক্লাসটা ছিল ব্যবসার মৌলিক ধারণা, সেটার অর্ধেক কিন্তু শেষ হয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, এবং তোমরা আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, যাতে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি আরো ভালোভাবে গোছাতে পারো। এবং তোমাদের যে কোনো প্রবলেম যদি হয় এই রিলেটেড ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা, শুধু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা না, তুমি চাইলে যে কোনো মানে তোমার বিজনেস স্টাডিজের যে কোনো বিষয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে পারো, বা বলতে পারো যে ভাইয়া কিভাবে পড়াশোনা করব, এই তোমার হচ্ছে যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা চাইলে হচ্ছে আমাকে আমার যে নাম্বার আছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো। অবশ্যই নক করার সময় তোমরা হচ্ছে তোমাদের প্রবলেমটা আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে
সেটা নিয়ে ডিসকাস করে তোমাদেরকে সলিউশন দেওয়ার। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আজকের মতন ঠিক তোমাদের জন্য থ্যাংক ইউ। তোমরা আমার ক্লাসটা খুব সুন্দরভাবে দেখেছো এবং আমার জন্য দোয়া করো। আশা করি পরবর্তীতে দেখা হবে। টাটা।